তাস্তবা বাংলা অডিও বুকস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপছায়া, লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনভা। পর্ব ৩। শাহবাজ আলাদা করে কোনো প্রতিক্রিয়া দেখালো না, মুখ আগের মতোই থমথমে। গর্তে পড়লে চামচিকা হাতে কেউ লাথি বাড়ে, তার আজ সময় খারাপ। মনে মনে বলেই সে বাড়ির একটা রুমের দিকে তাকালো। দরজা আঁচলে মুখ গোছা চেপে দাঁড়ানো মহিলাদের ভিড়ে কিছু দেখা যায় না অবশ্য, তবে সে জানি সেখানে আয়নামতিকে রাখা হয়েছে, আর হয়েছে বলেই আগুন চোখে তাকিয়ে রইল। এই মেয়ের জন্যই তো সব শেষ। একবার এই মুসিবত কাটুক, জয়তুনারা ছেড়ে দিলে ওই শাহবাজ তো ছাড়বেই না, সব সুদে আসলে শোধ নিবে, ভালোভাবেই নিবে। শাহবাজ কারো ধার দেনা বাকি রাখে না। আয়না বসে আছে অত বিহ্বল হয়ে, কি হচ্ছে কি হবে কেন কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই। খিদে, ক্লান্তি, ঘুম, ভয় সব মিলিয়ে এসে বসে আছে নির্জীবভাবে। ভেতরে আর কোনো অনুভূতি বাকি নেই, কেননা ভোররাত থেকে এই পর্যন্ত যা যা শুনেছে তার মনে হলো মরে গেলে বেঁচে যেত সে। এত খারাপ কথা মেয়ে হয়ে কোনো মেয়েকে বলা যায়? তার জানা ছিল না। এমনকি একটা বৃদ্ধ মহিলা এক পাকে ঠাস করে গালে একটা লাগিয়েও দিয়েছে। তার ফর্সাকালে এই থাপ্পড়ে দাগ এখনও ফুটে আছে, অথচ তাদের কথা কেউই একটাবার শোনার প্রয়োজন মনে করেনি। তারা আঙ্গুল তুলেছে, তারই প্রশ্ন করেছে, আবার তারাই সেই প্রশ্নের উত্তর নিজেরাই বলেছে। তাদের মাথার একটা বার কেন আসছে না? খারাপ কিছু করার হলে এই অজানা গ্রামে বাড়িতে তারা আসবে কেন? দুনিয়ায় জায়গার অভাব পড়েছে? আয়নার ভাবতে পারল না, চোখ বন্ধ করলো আর মনে মনে ঠিক করলো গ্রামে ফিরে যাবে না সে। এখানে থেকে কোনোভাবে বের হওয়ার সুযোগ পেলেই ট্রেনের নিচে ছাপিয়ে পড়বে। মহিউদ্দিন এই গ্রামের মহাজন, গ্রামের মানুষ তাকে সকলে খবর দিয়ে এনেছে। গোবর মাথায় মানুষজন ধরে হুলস্থুল পাকিয়ে ফেলেছে। এদের ধারণা না থাকলেও সারেং বাড়ির নাম তারা জানে। অবশ্য সেই ভাব থেকেই কখনো পরিচয় হয়নি। তবে গ্রামের মাথাদের নাম ডাক কখনো গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, মুখে মুখে কয়েক গ্রামে অনায়াসে ছড়িয়ে যায়। যার বলে মুখ চেনা না থাকলেই তাদের নাম ঠিক জানা। তাই এসেই এই ছেলেকে গাছ থেকে ছাড়িয়ে চেয়ারে বসিয়েছে। তবে মাথা খুব গরম। অবশ্য নাম ডাকওয়ালা বাড়ির ছেলে পেলে মানুষ হবে, এটা বড়ই বিরল। তবে এটার মতো পাগলা কিসিমের আর দেখেনি। কথার আগে হাত চলে তার। এই সম্মানে চেয়ারে বসলেও হাত খোলার ঝুঁকি নেয়নি। বাড়িতে লোক পাঠিয়ে খবর দিয়ে এনেছেন, এখন তাদেরই ছেলেরা এসে বিহিত করুক। তবে এভাবে আসবে মহিউদ্দিন ভাবতে পারেনি। দুনিয়ার লোক নিয়ে এসেছে, ভাগ্যিস তাদের ছেলের গায়ে কেউ হাত তুলেনি, বরং সেই ছেলে কয়েকটাকে শুয়ে ফেলেছে, দুটোকে গাছের সাথে বাড়ি মেরে মাথা হা করে ফেলেছে। এলাকার লোক তো শুধু ধরে গাছের সাথে বেঁধেছে, এমন পাগলাসার না বেঁধে উপায় আছে? মহিউদ্দিন মনে মনে নিজেকে সামনে চাপড়ের উদ্দেশ্যে বলল, দেখেন ভাই সাহেব, আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত রেষারেষি নেই। আপনাদের ছোট বা মান সম্মান অসম্মানও করছি না, তবে দেখে শুনে পাপ তো আর মেনে নিতেও পারি না। শাহবাজ ফুঁসে উঠল, চিবিয়ে বলল, তুই দেখেছিস পাপ করতে? মহিউদ্দিন নিজের রাগ দমালো। সারিং বাড়ির ছেলে থাক, সে নিজেও তো ফেলনা না, এই গ্রামের মহাজন সে। তাকে তুই তো কারি না, তার পছন্দ হচ্ছে না। জাফর বড় একটা দীর্ঘশ্বাস পেল। কি করবে এই ছেলেকে নিয়ে? সে দীর্ঘশ্বাস পেলে নিজেই এগিয়ে গেল, গিয়ে হাতের বাঁধন খুলে মাথায় হাত বুলিয়ে বলল, একটা কথাও না, যদি বলিস আমি কিন্তু চলে যাব। শাহবাজ রাগ নিয়ে বলল, যাও, নিষেধ কে করেছে? জাফর মৃদু ধমকে বলল, শাহবাজ। শাহবাজ আর কিছু বলল না, রাগ নিয়েই মুখে কুলু পেটে বসলো। জাফর নিজের চেয়ারে বসে বলল, মেয়েটার সাথে আমাদের বড় ছেলের বিয়ে ঠিক হয়েছে। একটু ভুল বোঝাবুঝি, মেয়েটা রাগ করে শহরে চলে এসেছে, আমরা তাই তাকে খুঁজছিলাম। শাহবাজও তাই করছিল, আর কিছুই না। মহিউদ্দিন মনে মনে হাসলো, হেসে একবার শাহবাজের দিকে তাকালো, তুই তো কারি না? তারপর চোখ ফিরিয়ে বলল, হয়তো আপনাদের কথা ঠিক, তবে আমাদেরও যে বেঠিক তা না। কোনটা খোঁজা আর কোনটা অন্য কিছু, এত কিছু বোঝার প্রতি নিশ্চয়ই আল্লাহ দিছে। মহাজন তো এমনি এমনি হই নাই। তাছাড়া এই যে এতগুলো মানুষ, সবাই তো আর চোখে ঘোলা দেখবে না। তাই এমনও হতে পারে বড় ভাইয়ের ঠিক করা মেয়ের সাথে ছোট ভাইয়ের প্রীতি ছিল, রাগ করে চলে আসা না, নিজেরাই বুদ্ধি করে পালিয়েছে। তা না হলে অন্ধকারে গলা চোরাচুরি করার কারণ তো দেখি না। জাফর হতবাক হলো। শাহবাজ তাতে দাঁত পিষল। ফরহাদ হাসলো, হেসে বলল, সবই ঠিক, তবে এত জায়গা থাকতেই বাড়িতে এসে জোরাচুরির কারণটা মাথায় ঠেকছে না। যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে আমার আবার বুদ্ধি কম, খোলামেলা না করে বললে বুঝি না। কেন ছিল সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো, সেটা করা যায়। তবে সমস্যা হলো আপনারা তো মানবেন না। কেন মানব না? চোখের দিকে কি কেউ মুখের কথা দিয়ে আড়াল করা যায়? তাই যা বলার আপনারাই বলেন, আগে শুনি, তারপর দেখি কি করা যায়। মহিউদ্দিন ভ্রু কুচকে তাকালো। এই ছেলেকে সুবিধার লাগছে না। তার ভ্রু কুচকে তাকানোর মাঝেই ফরহাদ আগের মতোই বলল, বলেন মহাজান সব, আপনারা কি কি দেখেছেন? আমরাও একটু শুনি, না শুনে বুঝবো কিভাবে? আর দয়া করে একটু খোলামেলা করেই বলবেন।
আগেই বলেছি আমি কিন্তু কম বুঝি। তা জড়াজড়ি করে হলে কেমন জড়াজড়ি? গ্রামের মানুষেরা ফুঁসে উঠল। কেমন বেয়াদব মার্কা কথাবার্তা। ফরহাদ তাদের দেখে বলল, ছেলে আমাদের, মেয়ে আমাদের, যা করার আমরা করব। এখন যদি এর মধ্যে কোনো ফুসাফুসি করেন তাহলে তো সমস্যা। মহিউদ্দিন তেজ নিয়ে বলল, ডর দেখাও নাকি মিয়া? ফরহাদ কানে হাত দিয়ে জিভ কাটল, কেটে বলল, কি কন যে চাচা, কোন দরকার এসব করার? তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না, আপনাদেরই এসব করার দরকার কি? এমন তো না মেয়ে আপনাদের গ্রামের সম্মানে হাত দিছে, এমন চান প্রাণ ছেড়ে সম্মান বাঁচাইতে হইব? তাই বইলা পাপ মাইনা নেব? মানা দরকার নাই, মেয়ে রাইখা দেন, পছন্দ মতো ছেলে দেখা বিয়ার সাথে দিয়ে দেন। পাপ মোচনও হলো, এতিমের পাশে দাঁড়ানোও হলো। পাপ করবা তোমরা, মোচন করবো আমরা, এটা কেমন কথা? তাও কথা। আচ্ছা ঠিক আছে, আমরাই করছি, আমাদের ছেলে মেয়ে পাপ করেছে, আমরাই নিয়ে যাই, তারপর যা করা করবো। আপনার এর মধ্যে তো কোনো কাম নাই। তবে আপনারা কষ্ট করলেন, আমাদের ভাই কিছুটা বেয়াদবি করেছে, সেটা সমস্যা না, ছোট মানুষ ভুল করতেই পারে। সে আপনার হাত ধরে নিজের ভুল স্বীকার করবে, দরকার পড়লে মাপও চাইবে। তবে মহাজন সাহেব, ঝামেলা এখানেই শেষ করেন। কি দরকার পরের জন্য নিজের মধ্যে রেশারেশির দাগ টানার? পরে দেখা যাবে আমদুদ মিলে গেছে, আটিনিয়া ঝামেলা। মহিউদ্দিন কিছুক্ষণ নিশ্চুপ বসল। এই ছেলে কিসের ইঙ্গিত দিয়েছে ভালো করে বুঝলো। জোর করে কিছু করলে, এখন তারা যদি করতে বাধ্য করে, তবে পরে কোথাকার কোন ছেলে মেয়ে, কি দরকার অযথা ঝামেলার? তাই সে গলা খাকারি দিল, দিয়ে বলল, কথা তুমি খারাপ বলো নাই, তোমাদের মেয়ে তোমাদের ছেলে, তাই তোমরা তোমাদের গ্রামে নিয়ে বিহিত করো। তবে আমাদের সাথে বেয়াদবির জন্য ক্ষমা চাইবে, আর কয়েকজনকে যে আহত করেছে এর ভরপাই দেবে। ফরহাদ আগের মতোই হাসল। তখনই ভরা মজলিসে আজিজ এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলল, সবই ঠিক আছে, তবে আমাদের মেয়ের কথাও তো যে একটু ভাবতে হবে মহাজন সাহেব। সবাই অবাক হয়েই আজিজের দিকে তাকালো। সবাই অবাক হয়ে তাকালেও ফরহাদ হলো বিরক্ত, কেননা তার বাপের পাশেই আয়নার চাচা। তার আর বুঝতে বাকি রইল না এখন কি হবে। জাফর অবশ্য এত কিছু ভাবল না, বরং সে হেসেই এগিয়ে গেল। সম্পর্কে ভাই হলেও তাদের মাঝে বয়সের তফাৎ আছে অনেক, তফাৎ থাকলেও মনের দিক থেকে অনেক কাছে। হাজার হলেও মায়ের রক্ত, সেই রক্তের টান তো থাকবেই। জাফর যেতেই আজিজ বলল, মেয়েটার এই আসর থেকে এভাবে নিও না জাফর, মরা ছাড়া উপায় থাকবে না। মেয়ে মানুষ বাপের বাড়ি চৌকাট পেরোয় স্বামীর হাত ধরে, আর স্বামীর বাড়ি চৌকাট পেরোয় খাটিয়ায় শুয়ে। আর যারা এই দুইয়ের বাহিরে গিয়ে চৌকাট পেরোয় তার স্থান হয় সমাজের নিচু স্থানে। অবুঝ মেয়ে ভুল করেছে, তার জীবনটা গুছিয়ে দাও জাফর। জাফর কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর শাহবাজের দিকে তাকালো। শাহবাজ তাদের কথা না শুনলেও তাকিয়ে আছে কঠিন চোখে। ফরহাদ মাথা নেড়ে বড় একটা শ্বাস ফেলে এগিয়ে শাহবাজের কাজ জড়িয়ে কৌতুক সুরে বলল, সাদে মোবারক ছোট ভাই। আয়নার কানে বিয়ের খবর এলো কিছুক্ষণের মধ্যেই, তবে তার তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। মনে মনে তার অন্য চিন্তা, এই বাড়ির পাশে রেল স্টেশন, কোনোভাবে একবার বের হতে পারলেই হলো, ব্যাস সব সমাধান। এর মধ্যে বিয়ে হলো না হলো, কার সাথে হলো এই নিয়ে তার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো মহিলার কেউ একা ছাড়ছে না, মৌমাছির মতো জেকে ঘিরে আছে। অবশ্য এখন ঘর খালি। আজিজ চাচা এসেছে তার লোভী চাচাও। তারই কিছুক্ষণের জন্য ঘরটা খালি করতে বলেছে। খালি হলেও সবাই এদিক ওদিক দিয়ে উকিঝুঁকি দিচ্ছে। দেওয়ার অবশ্য কারণ আছে, তার চাচা তাকে দেখলেই মাথা চাপড়ে বিলাপ শুরু করেছে। লোভী থাক খারাপ থাক, নিচে রক্ত না থাক, বুক আগলে বড় করেছে। সেই মেয়ের হাও দেখে ভেঙে চুরে বিলাপ আপনা আপনি হয়তো বেরিয়ে আসছে। আজিজ কিছুক্ষণ বসে রইল চুপচাপ। চুপচাপ বসলেও তার দৃষ্টি আয়নার ওপরে। আয়নার হাব ভাবছে সবই খেয়াল করলো। শীতে সাদা গ্রামের মেয়ে, 5 বছর মতো বয়স বা বুদ্ধি দুটোর একটাও হয়নি বলে আজিজ হাসলো। এই হাসি অবশ্য কারো চোখে পড়ার কথা না, এই হাসি নিজের একান্তেই নিজের। তাই হেসে আকাশকে বলল, আমি আয়নার সাথে একটু একা কথা বলবো, ঘর আশপাশ খালি করো। বসের চোখের পানি নিয়ে আজিজের দিকে তাকাতেই আজিজ বলল, আয়নার বিয়ে হবে, আজ এক্ষুনি হবে, শুধু বিশ্বাস রাখ বসির। তোর ভাতিজির হবে সারেং বাড়ির একমাত্র কর্তি। আজিজ কখনো মিথ্যা আশ্বাস দেয় না। বসির স্বস্তির নিঃশ্বাস ফেলল, সাথে লোভী মন আবারও চকচক করে উঠল। তার আয়না হবে সারেং বাড়ির কর্তি। 3 ধরনের ক্ষেত, আর এমন কি তাদের দুনিয়ায় তো ঘুরে যাইব। সে চোখের পানি মুছে নিশ্চিন্তে বেরিয়ে গেল। মহাজন যেহেতু বলেছে আর কোনো চিন্তা নেই। বেরিয়ে গেল আক্কাসও। বেরিয়ে উকিঝুঁকি মারা মহিলাদের সাইড করতেই আজিজ কোমল সুরে ডাকলো, আয়না। দুমড়ে মুচড়ানো ধুলোবালি মাখা শাড়ি, এলোমেলো চুল, কোনো রকমে ঝুলে থাকা গহনা, আর ক্লান্তি বিধ্বস্ত মুখে আয়না বসেছিল নির্জীবভাবে, দৃষ্টি ঘরের মাটির দিকে, মেঝের দিকে, এক পলকে। এই কোমলটাকে আয়না একটু কেঁপে উঠল, তবে সেই পর্যন্তই। না তাকালো না উত্তর দিল। আজিজ উঠল, দাঁড়ালো ঠিক আয়নার সামনে, দাঁড়িয়ে বলল, তোর জানতে ইচ্ছে করে না তোর বাবা মায়ের সাথে কি হয়েছে?
আয়নার নির্জীব মুখের ভ্রু দুটো একটু কুচকালো, সাদা ফ্যাকাশে মুখটা একটু যেন জীবন্ত হলো। আজিজ দেখলো, দেখে হাঁটু ভেঙে আয়নার সামনে বসলো। বসে আগের মতোই বলল, তোর কি জানতে ইচ্ছে হলো না একবারও দুটো মানুষ কি করে গায়েব হলো, কেন হলো? আয়না চোখ তুলে আজিজের দিকে তাকালো। তাকাতেই ক্লান্ত চোখ দুটো পানিতে টইটুম্বর হলো। সেই টইটুম্বর চোখের দিকে তাকিয়ে আজিজ বলল, সারেং বাড়ি শক্ত করে সে ঢাকা, বাইরে থেকে যতই আঘাত করা সেটা ভাঙা সম্ভব না। ভাঙতে হলে ভেতর থেকে ছিদ্র করতে হবে, আর ছিদ্র করতে হলে ভেতরে যেতে হবে। আয়নার গাল গড়িয়ে পানি পড়ল। আজিজও আয়নার মাথায় হাত রাখলো, রেখে বলল, যাবি আয়না? শাহবাজ বিয়ের কথা শুনলো শান্তভাবেই। শুনে শান্ত চোখে জারিফের দিকে তাকালো, তাকিয়ে বলল, শুধু তুমি বললেই শুনলাম। আর কেউ আসুক জিন্দা দাফন দেব। তাহলে আয়নার কথা ভুলে যা, আমি নিজে তাকে তার খালার কাছে দিয়ে আসব। শাহবাজ তার মতোই বলল, না। জাফর বিরক্ত হলো, বিরক্তিমাখা কণ্ঠে বলল, মাথা খারাপ হয়েছে তোর? তুই বুঝতে পারছিস কি করেছিস? তুই মেয়েটার মরা ছাড়া উপায় থাকবে না। আমার কিছু যায় আসে না। জাফর হাল ছাড়লো, কি করবে এই ছেলেকে নিয়ে? মরে যাবে, তবে নিজের জায়গা থেকে একচুলও নড়বে না। তখনই উঠানে আয়না এসে দাঁড়ালো, তার হাতে ডিশলাইট। সেটা ঘষে আগুন চালিয়ে নির্জীব কণ্ঠে কোনোরকম ঠোঁট নাড়িয়ে বলল, আমি সারেং বাড়ির বউ হতে চাইনি। আমার আর সারেং বাড়ির ছোট নাতির সম্পর্ক ছিল, তাই পালিয়েছিলাম। এখন সবার ভয়ে পোল্টি মারছে। বিয়ে করলে দাদিকে মুখ দেখাবো কি করে? আর আমার আর কোনো উপায় নাই, এক উপায় মৃত্যু। তাই আপনাকে সাক্ষী রেখে মৃত্যুকে আপন করে নিলাম। বলেই লাল বেনারসি শাড়িতে আঁচলে আগুন ধরিয়ে দিল। শাহবাজ হতমম্ব হয়ে গেল। তার ধারণারও বাহিরে ছিল আয়না এমন কিছু বলবে। হতমম্ব হলো ফরহাদও। আর কে জানুক বা না জানো, সে তো সব জানে। ভাগ্যে আনলো তো সে নিজেই। যারপর আটকে উঠল। এলাকার মানুষ দৌড়ে গিয়ে সাথে সাথে আগুন নেভালো। নেভানোর রাগে ক্ষোভে ফেটে পড়ল। এদিন গরিব ঘরে মাইয়া, যা মন চাই তাই করব। হাত ধরে ঘর থেকে বের হয়ে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া ফাজলামি নাকি? ক্ষমতা থাক আর নিজের কাছে, আর তারা কাউকে মানবে না। এই ছেলেকে উচিত শিক্ষা দেবে। দ্বিতীয়বার কোনো মেয়ের জীবন নিয়ে যেন চিনিমিনি না খেলতে পারে। এবার অবশ্য শাহবাজ এতটুকু খেপল না। হতভম্ব ভাব কাটিয়ে উঠল সাথে সাথেই। নিজের ঘাড়ে হাত বুলিয়ে আয়নার দিকে একদৃষ্টিতে তাকালো, অতপর একটু হাসলো। তার ছেলের হাসি। হেসে সোজা বলল, বিয়ের ব্যবস্থা করেন ছোট চাচা। শাহবাজের কলিজা সম্পর্কে এর ধারণা নেই। যদি থাকতো ভয়, পাল্টি মারার মতো অপবাদ গায়ে দিত না। শাহবাজের বলতে দেরি, বিয়ের ব্যবস্থা করতে দেরি হলো না। যেন এলাকার মানুষ এই অপেক্ষাতেই ছিল। এলাকার মসজিদের মা ইমামকে সাথে সাথে হাজির করা হলো। বিয়ের কার্যক্রম সব শাহবাজ নিজেই এগিয়ে করলো। করে কোনো বনিতা ছাড়া কবুল বলল। তেমনি পোড়া আঁচল গায়ে জড়িয়ে পোড়া কপালি আয়নাও কবুল বলল, খুব স্বাভাবিকভাবে। আর স্বাভাবিকভাবেই সবাই মোনাজাত হলো। দৌড়ে শেষ হতে খুব একটা সময় লাগলো না। শাহবাজ এগিয়ে গিয়ে আয়নার গালে ঠাটে একটা লাগালো। সবাই বলতে গেলে আটকে উঠল। বড়া মজলিসে এমন কেউ করতে পারে তাদের ধারণাও ছিল না। আয়নাকে বসানো হয়েছিল উঠোনে এক কোণার চেয়ারে, মহিলাদের পাশে। দুদিনের এত এত ধকলের পরে এই থাপ্পড় হজম করা তার পক্ষে আর সম্ভব হলো না। সাথে সাথে উল্টে পড়ল। পরে আর কোনো হেলদোল হলো না। মহিলারা এগিয়ে গিয়ে ধরতেই দেখলেও জ্ঞান হারিয়েছে। শাহবাজ নির্বিকারভাবেই বলল, আমার বউ যা খুশি তাই করব, কারো কিছু বলার আছে? সবাই হতভম্ব। বসে শুধু বিলাপ দিয়ে কেঁদে উঠল। তার মেয়েকে চিন্তা রাখবে না গো, চিন্তা রাখবে না আল্লাহ, কোন পাপে শাস্তি দিতাছো? জাফর অন্যরকম, মারপিট তো ভালোই, কখনো উঁচু গলায় কথা বলে না। তবে আজ এগিয়ে গিয়ে ঠাস করে এক থাপ্পড় শাহবাজের গালে মারল। শাহবাজের তো তেমন কোনো পরিবর্তন হলো না। সে আগুন চোখে আয়নার দিকে আরও একবার তাকালো। তারপর স্বাভাবিকভাবেই যেতে যেতে বলল, পীড়িতের বউ আমার, সাবধানে নিয়ে আসো ছোট চাচা। জাফর চোখ বন্ধ করে শ্বাস ফেলল। পেলে আয়নার চাচার সামনে গিয়ে বলল, আমি নিজে এই মেয়ের দায়িত্ব নিলাম। আমি থাকতে আর একটা ফুলের টোকাও এই মেয়ের গায়ে পড়বে না। আজিজ হাসলো। হেসে এগিয়ে কাজ জড়িয়ে বলল, এই তো আমার ভাইয়ের মতো কথা। বসন্ত যে বিদায় নিচ্ছে, এই শেষ বিকেলে রোদি তার তেজে ভালোভাবে জানান দিচ্ছে। সন্ধ্যা নামো নামো করেছে, তবুও চারিদিকে কেমন কুমুট একটা ভাব। প্রীতিলা জুয়ের হাত ছেড়ে আঁচল দিয়ে মুখটা মুছল। মুছে আগের মতোই ছোট কিচেনে হাতটা মুঠো করল। মেয়েটা তার মতোই শান্ত। এই যে চুপচাপ কি সুন্দর হাঁটছে। মিঠাপুকুর গ্রামটাও আর 5-10টা গ্রামের মতোই। নদীর এই সাইডে হওয়ার সব কিছুই থেকে একটু পিছিয়ে। কিছু কিছু জায়গায় ইট বিছানো রাস্তা হলেও বেশিরভাগ মেঠোপট। মেঠোপটের এক সাইডে বসত বাড়ি, আরেক সাইডে ফসলের জমি। এই জমির সাইড ঘেঁষে রাস্তায় প্রীতিলা ধীরে ধীরে হাঁটছে। আর এই হাঁটার মুঠোয় জুই আরেক হাতের মুঠোয় মাটির একটা কালো কলসি। সাবেহ সাইডে সাইডে থাকলেও তার দু হাতে মাটির হাঁড়ি। তারা বেরিয়েছে একটু হাঁটতে হাঁটতে হাঁটতেই এক কোমর বাড়ি পড়ল। প্রীতিলাকে টেনে নিলেও দেখতে হিন্দু বাড়ি। কি সুন্দর ঝকঝকে তকতকে উঠান। উঠানের মাঝ বরাবর তুলসী লতা।
সীমানা কেসে জবা বেলি ফুলের গাছ। পিতিলা ঘুরে ঘুরে দেখলো। দেখতে দেখতে এই মেয়ে হাড়ি পাতিলে কিনে একাকার। সেগুলোর এখন দুই একটা ঝাপটে ধরে নিতে গিয়ে নাজেহাল। তাই সে নিজেই এই কলসি টেনে নিল। মেয়েটা পারেও বটে, সে আগের মতোই আছে। কি করে না করে তার কোনো হদিস নেই। এমন থমথম মেরে আছিস কেন? পৃথিলার দৃষ্টি ছিল ফসলের ক্ষেতে। সেখানে দৃষ্টি রেখে ধীরে ধীরে হাঁটছিল। সূর্যটা ডিমের কুসুমের মতো নরম কোমল হয়ে নিচে নেমে এসেছে। ধানের ক্ষেতের উপরে রং তুলির আঁকা ছবির মতো লাগছে। তাই দৃষ্টি ফিরিয়ে সাবিহার দিকে তাকিয়ে বলল, আমি তো সব সময়ই এমন। আগের কথা কম বলতি, তবে এমন ছিলি না। বয়সও তো আগের মতো নয়। আমি কি বদলিয়েছি? সবাই কি আর একই রকম হয়? তা ঠিক। এই যে দেখ, আগে কালির পাতিল ছিলাম, এখনও আছি। তার সাথে যোগ হয়েছে মাংস, চলতে ফিরতে আস্ত একটা ধানের বস্তা। প্রীতিলা হাসলো, হেসে বলল, এটা বস্তা না, সুখ। বলেছে তোকে। প্রীতিলা আবার হালকা হাসলো। হাসতে খেলেই বলল, আজ সারাদিনে তারেকের কথা মনে পড়েনি? সাবিহা নিচু হয়ে রাস্তায় হাড়িগুলো রেখে আঁচল ভালোভাবে টেনে বলল, মাথায় আঁচল তোর পৃথি, গাল ফেটে তোর রক্ত বের হবে। প্রীতিলা টানলো না, শুধু আঁচল টেনে আরেকটু গায়ে চড়ালো। এক হাতে কলসি, আরেক হাতে জুই। একটু ঢিলে হয়েছিল। তাছাড়া ঘোমটায় সাবিহাকে বউ বউ লাগে, যেটা সে আর কখনো লাগতে চায় না। সে আঁচল টেনে আবারও ফসলের ক্ষেতের দিকে তাকালো। তাকিয়ে আবারও ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার গায়ে জলপাই রঙের তাঁতের শাড়ি, মাথায় সাধারণ হাত খোপা। অধিকাংশ সময় তার এভাবেই কাটে। সাজসজ্জার আগে থেকেই আনাড়ি সাধারণ কাজল টানতে গেলেও ছড়িয়ে ফেলে। তারই খুব আফসোস করত। তার চোখ নাকি অসম্ভব সুন্দর, কোনটা কেমন যেন বাঁকা, যেন হরিণের চোখ। তাই প্রায়ই খুব আফসোস করে বলতো, তুমি মেয়ে নামের কলঙ্ক পৃথি, এত মায়াবী একটা মুখ, একটু গোছাতেও পারো না। আসলে সে মেয়ে নামের কলঙ্ক। কলঙ্ক না হলে তার জীবন এমন হতো? তখনই শেষ বাজল। প্রীতিলা ফিরে তাকালো। এক বিশাল পাকুর গাছের নিচে একদল ছেলে গোল হয়ে বসে আছে। কি করছে কে জানে? সে ফিরে তাকাতেই সবাই খিলখিল করে হাসলো। প্রীতিলা দাঁড়িয়ে গেল। অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারল না। সাবিয়া বলতে গেলে ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে গেল। যেতে যেতেও প্রীতিলা আবারও তাকালো। এতক্ষণ কি করেছে না বুঝলেও একজনের সাইডে কালো কাচের ঔষধির বোতল দেখলো। প্রীতিলা ঘাড় বাঁকিয়ে বলল, এভাবে নিয়ে এলি কেন? ওরা ভালো ছেলে না, নেশা টেশা করে। তুই তো দেবী মহারানী, কি না কি বলিস? এলাকার মানুষেরা কিছু বলে না? এইসব সব এলাকায় থাকে, এত বলে লাভ কি? তাছাড়া এখন তোকে চিনেছে না বলে শীষ বাজাচ্ছে, যখন চিনবে আর করবে না। আমি এরশাদ ভাইকে বলে দেব। তাকে বলতে হবে কেন? সাবিয়া হাসলো, হেসে বলল, বলে সমস্যা কি? প্রীতিলা সেই কথার উত্তর দিল না, মাথা ঘুরিয়ে বলল, তুই আগে কি চাকরির ব্যাপারে কথা বলেছিলি? না তো, আমি কি জানতাম তুই আসবে? তাহলে জাফর মানে উনি যে বললেন, এভাবে বললেন কেন? সাবিয়া থতমত খেয়ে গেল। সাথে সাথে নিজেকে সামলে বলল, আরে সকালে তো ইমরান গিয়েছিল, হয়তো সে বলেছে। তাছাড়া তখন পরিস্থিতি এমন ছিল, তাই হয়তো একটু বাড়িয়ে বলেছে। আমার পরিস্থিতিতে তাদের কি? সাবিয়া ফ্যাকাশে মুখে বলল, জাফর চাচা এমনই, নরম মনের মানুষ। ভেবেছে আমার বান্ধবী, আমাকেও তো খুব স্নেহ করে। তুই বন্ধুর মেয়ে, সেটা তো করবেই, তবে আমি কে? সাবিয়া অসহায়ভাবে ঢোক গেল। মিথ্যে সে খুব একটা বলতে পারে না, বলতে গেলেও ধরা খায়। এখনও ঠিক খাবে, আল্লাহ রক্ষা করো। প্রীতিলা আর কিছু বলল না, তবে কিছু একটা ঠিক নেই। কি নেই সে ধরতে পারছে না। প্রীতিলা চুপচাপ সবকিছু সহ্য করে সাবিহার দিকে তাকিয়ে রইল। তারপর ঘুরতেই চমকে উঠল। কথা বলতে বলতে একটা মোড়ে এসেছে, খেয়াল করেনি। এই মোড় থেকেই কয়েকজন লোক একসাথে বেরিয়েছে। আরেকটু হলে ধাক্কা খেত। সেই ধাক্কা থেকে বাঁচতে এতটাই চমকিয়েছে যে হাত থেকে কলসি ছুটে গেছে। সাবিয়া হা হয়ে গেল। হা হয়ে বলল, এত দূর থেকে টেনে আনাই বিফলে গেল রে পৃথি। প্রীতিলা নিজেও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মোড় থেকে আসা মানুষগুলো। শুধু তাকিয়েই না, তারা থতমত খেয়ে গেছে। তারাও খেয়াল করেনি। আর তাদের পেছনে থেকেই এরশাদ উকি দিল। সে পেছনে ছিল, একটা লোকের সাথে কথা বলছিল। শব্দ শুনে উকি দিয়ে থমকালো। না থমকে উপায় কি? ভাঙা কলসি তার সামনে, চোখে মুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। আর এই শেষ বিকেলের কোমল নরম আলোয় এরশাদ শুধু বিস্ময় নিয়ে দাঁড়িয়ে নয়, রমণী দেখল বিস্ময় মাখা অসম্ভব সুন্দর চোখ দুটো। আর সে চোখে তার সর্বনাশ। তখনই এক ছেলে দৌড়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, শাহবাজ ভাই বিয়ে করছে আয়নামতিকে, ছোট চাচা ফরহাদ ভাই বউ নিয়ে বাড়িতে আইছে। এরশাদ অবাক হলো না, তবে পৃথিলা অবাক হয়ে বলল, এটা কি সে নৌকার মেয়েটা? হ্যাঁ। আপনি তাকে ট্রেনে তুললেননি? তুলেছি তো। এরশাদ হাসলো, হেসে তার সাথের লোকের ইশারা দিল সাবিয়ার হাতে হাড়িগুলো নিতে।
ইশারা দিয়ে বলল, দুনিয়ার সব খণ্ডানো চাই, তবে ভাগ্য না। তার ভাগ্য সারেংবাড়ির বউ হওয়া লেখা ছিল। তাই যে ভাবেই হোক হয়েছে, বা এমনিও হতে পারে, জন্য কাউকে তার সঠিক জায়গায় আনার জন্য তার ভাগ্য ঘুরে ফিরে গিয়েছে। প্রীতিলাপুরু কুচকে তাকালো। এরশাদ সেই কুচকে যাওয়া চোখের দিকে আবারও তাকালো। তাকিয়ে চোখে রেখে বাড়ির দিকে রওনা দিল। জয়তন আরা আগুন লাগিয়ে দেবে। নিষ্ঠুপ সারেংবাড়ির সন্ধ্যার আগে 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 আবারও জমকালো হয়ে উঠল। ওটার কারণে সারেংবাড়ির ছোট নাতি বিয়ে করেছে, অন্য কোনো মেয়েকে না, বড় ভাইয়ের পালিয়ে যাওয়া বউকে। সেই বউকে সারেংবাড়ির ছোট ছেলে সসম্মানে বাড়িতে নিয়ে এসেছে। ছোট নাতির খবর নেই, বউয়ের অবস্থাও খারাপ। গরুর গাড়ির এক কোণে বলতে গেলে মরার মতো পড়ে আছে। সেই পড়ে থাকা বউকে এক ঝলক দেখার জন্যই সারেংবাড়ির উঠোনে এলাকার লোক জমাট বেঁধে গেল। জয়তন বসার ঘরে থেকে হুঙ্কার ছাড়ল, মাগরিবের আজান কানে আসার আগে আমার উঠান ফাঁকা চাই। কালাম দৌড়ে গেল। শুধু সে না, দৌড়ে বেরোলো সারেংবাড়িতে থাকা প্রতিটি মানুষও। শুধু বেরোলো না, জয়তনারা সে বসার ঘর থেকে জাফরের উদ্দেশ্যে বলল, এই মেয়েকে আমি ঘরে তুলব না, যেখানে খুশি সেখানে নিয়ে যা, তবে সারেংবাড়িতে না। জাফর আর একটা শ্বাসও ফেলল না। তার শান্ত কণ্ঠে বলল, সারেংবাড়ির বউ সারেংবাড়ি সম্মান, যেভাবেই হোক বিয়ে হয়েছে, আর হয়েছে বলে সে এই বাড়ির অংশ। আর আমি থাকতে সারেংবাড়ির কোনো অংশ পথঘাটে থাকবে না। তাহলে তুইও বেরিয়ে যা। জাফর হাসলো। হিসেব অনুযায়ী পুরো সারেংবাড়ির একমাত্র উত্তরাধিকারী সে। তাই হেসে গরুর গাড়ির দিকে এগোলো। আয়না পড়ে আছে একদিকে, ফরহাদ বসে আছে সামনের দিকে। তার নিচের অবস্থাও খারাপ, জ্বর আসবে কিনা কে জানে। চোখ মুখে খোলা দেখছে। আরে জ্বালারে, একটার বিয়ে করাতে না আরেকটাই ময়নামতি কোথায়, ময়নামতি কোথায় বলে বলে চোখ নাক মুখ ফাটিয়ে এখন বিয়ে করে গায়েব। আর এইদিকে এই আপুরটাকে টানা হিস্টা করতে করতে তার জীবন বরবাদ। ছা। সে বিরক্তি মুখেই গাড়িয়ালকে ধমকে বলল, যা বেটা, মহাজনের বাড়ির দিকে যা। গাড়িয়াল অবশ্য গাড়ি বেরও করতে পারলো না। তখনই এরশাদ এলো। এরশাদ এসে সাথে সাথে পৃথিলাও এলো। পৃথিলাকে দেখে ফরহাদের চান্দি গরম হলো। এই আপদ দেখি এখনো এরশাদের পেছনে পেছনে ঘুরছে। দেখতো, সূর্য একদিকে উঠে আরেকদিকে ডুবে গিয়েছে, আর এরা এখনো চুম্বকের মতো লেগে আছে। হা, কপাল, সবই কপাল। সারেংবাড়ির অবস্থা থমথমে। এত বড় বাড়ি, এত মানুষজন, তবুও পুরো বাড়ি নিস্তব্ধ। এই নিস্তব্ধতাকে ঘিরে শুধু আম্বিয়ার পানির পাতায় পান ছচার শব্দ বিরাজ করেছে। এই বিরাজের মাঝে বিনা চোখ মুখ কালো করে চুপচাপ দাদির পাশে বসে আছে। চুপচাপ বসলেও ফরহাদের ভাষায় ওনার আঙ্গুলের ঘূর্ণিঝড় ঠিক চলেছে। মেয়েটা আসলে একদম চুপচাপ বসতে পারে না। এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে আছে মনের অস্থিরতা। ছোট ভাই বিয়ে করেছে আয়না বুবুকে। সে আছে ইমরান ভাইয়ের ঘরে। তার ধ্যান জ্ঞান এখন সব ওখানে। যাওয়ার জন্য মন আকুপাকু করছে। তখনই এরশাদ ভেতরে এলো। এত কিছুর মাঝে সে একদম স্বাভাবিক। এতক্ষণ কোথায় ছিল কে জানে। ছোট ভাইয়ের বিয়ে নিয়ে তাকে তেমন একটা বিচলিত হলো না। তাই তখন প্রায় চাচাকে চলে যেতে হলো। সব সময়ের মতো হাসলো। সরলতার হাসি হেসে বলল, মাথার উপরে ভাবনা থাক, চাচা তো আছে, একটু শক্তিও তো হতে পারে। বুড়ো বলেছে দৌড়ে বেরিয়ে যাচ্ছ, বাহানা খুঁজো শুধু না সারেংবাড়ি থেকে পালানোর। জাফরও তার মতো শান্তভাবে বলল, তোর প্রিয় দাদি কিছু বললে তো আবার গায়ে ফোসকা পড়ে, তাই দূরেই থাকি। যান আপনারা, দাদির নাতিরা মিলে গলাগলি ধরে সারেংবাড়িতে বসে থাকেন। আমাকে কি দরকার? তোমাকে না থাক, সম্পত্তির আছে, যাবে যখন পাকাপোক্তভাবে লিখে দিয়ে যাও। বলতে বলতেই প্রীতিলার দিকে তাকালো একবার। সে আয়নার কাছে এগিয়ে গিয়েছে। চোখে মুখে থমথমে। সেই থমথমে মুখটাও এরশাদের কাছে যেন অন্যরকম লাগলো। তাই সাথে সাথে চোখ ফিরিয়ে আগের মতোই বলল, পরে দেখা যাবে কোথাকার কোন বাড়ি ছেলে এসে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। তাই ঝামেলা আজই রফাদফা হোক। জাফর এরশাদের কথা বুঝলো বলেই হালকা হাসলো। এরশাদ সেই হাসির দিকে তাকিয়ে বলল, সারেংবাড়ির গেট যেন মারাতে না দেখি। নানির বাড়ি পরে বেড়ালেও চলবে। আমি আয়নাকে ছাড়া ভেতরে যাব না, সে আমার দায়িত্ব। যাওয়ার দরকার নেই। এত সুন্দর পূর্ণিমা রাত, বারান্দায় বসে বসে চাঁদ দেখো। বলে ফরহাদের দিকে তাকালো। আর ফরহাদ, সে তো ফরহাদই। মেজাজ উঠে আছে তুঙ্গে, চোখ মুখ কুচকানো। এরশাদ তাকাতেই গাড়ি থেকে নেমে যেতে যেতে বলল, আর একটা কিছু যদি আমাকে বলছিস, ঘুষি মেরে তোর থুবড়ানো চেহারা আরও থুবড়ে দেবো। শালা ঘরের শালা, দুই ভাই মিলে জীবনটা তেজপাতা করে দিচ্ছে। বয়স মানিস না, সম্পর্ক মানিস না, মাস্টারি করিস, সেটার তো একটু লেহাজ কর। তোর কাছ থেকে ছেলেমেয়েরা শিখবে কি? তোর বেল মাথা। বলে ফরহাদ অন্ধকারে মিশে গেল। এরশাদ আবারও হাসলো। হেসে পৃথিলার দিকে আবারও তাকালো। তাকিয়ে তার স্বভাবত শান্ত ও মার্জিত ভেবে পড়ল, সাবিয়াকে নিয়ে একটু কষ্ট করে আয়নাকে ওখানে নিয়ে যান, বাকিটুকু আমি দেখছি। পৃথিলার থমথমে চোখে মুখে ততক্ষণে শক্ত শান্ত। অতিরিক্ত কষ্ট বা অতিরিক্ত আবেগের কোনো কিছু
দেখায় সব মেয়েদের মতোই তার চোখেও পানি আসে না, চিৎকার চেঁচামেচিও করতে পারে না, ব্যাস বরফের মতো শক্ত শান্ত হয়ে যায়। আর এই যে চোখের সামনে ফুলের মতো মেয়েটা, বয়স কত হবে সে জানে না, হয়তো তার ছোট বোনের মতোই, যার ফর্সাকালে 5 আঙ্গুলের থাকে রক্ত জমাট বেঁধে আছে। আর এই জমাট রক্ত বাঁধা যেন তার ভেতরে ছুঁয়ে গেল। তবুও পৃথিলা এরশাদের কথায় বিপরীতে একটা শব্দ উচ্চারণ করল না। সে ভালো করে জানে এই সময় ঠিক না, কেননা এই সময়ই ঠিক করবে এই মেয়েটার ভবিষ্যৎ। অথচ একটি বারো এই মেয়েটাকে কিছু জিজ্ঞেস করা হবে না, অথচ ভালো মন্দ সব ভুগতে হবে মেয়েটাকেই। এই হলো জীবন। এই জীবনের নিজের থেকে কিছু করতে নেই, মন মতো করতে যাবে, ভাগ্য তার নিজের মতো দায়িত্ব গালে 5 আঙ্গুলে বসিয়ে দেবে। আর না হলে এই যে অসম্ভব সুন্দর নিষ্পাপ মেয়েটার, এর মতো সমাজের মানুষগুলো দেবে, ভালোভাবেই দেবে। আর সবশেষে সব দোষ কলঙ্ক তাদেরই, সেটা নিজের ইচ্ছাই হোক বা অন্যের। মনের ওষ্ম মনে রেখেই পৃথিলা শান্ত চোখে এরশাদের দিকে একবার তাকালো, শুধু একবার তাকিয়ে চোখ ফিরিয়ে আয়নার গায়ে হাত রাখলো। আর এই শান্ত চোখের এক পলক, এই এক পলকে এরশাদের মাত হলো, কেননা এই এক পলকেই দেখলো ওই শান্ত চোখে জ্বলন্ত আগুন, দেখলো তাদের প্রতি ঘৃণা, দেখলো পরিচয় না জানা বাবার জন্য ঘৃণা, ভালোবেসে আগলে রেখে সেই ভালোবাসা দিয়েই গলা চেপে ধরা মায়ের জন্য ঘৃণা, বিশ্বাস হত্যা করে এক ভালোবাসার মানুষের জন্য ঘৃণা। আর এই যে মান সম্মান পাপের দোহাই দিয়ে একের পর একটা অন্যায় করে যাওয়া এই সমাজের উপর ঘৃণা। আর দেখলো বলি এরশাদ এবার চোখ ফিরে নিল না, তার জল জল করা চোখে এক ধানে তাকিয়ে রইল। মন বলল আর একবার তাকাক, একবার। তবে মনের ওই ডাক, ওই যে ক্ষতবিক্ষত হওয়ার হৃদয়, সেই হৃদয় পর্যন্ত পৌঁছায় না বলেই দুটো চোখ আর এই পূর্ণিমা সন্ধ্যায় এক হয় না। জয়তান সব সময়ের মতো আঙ্গুলের টকায় পান নিয়ে মুখে পড়ল। বিনা ভেবেছিল এরশাদ ভাই ভেতরে এসে দাদির পাশে বসবে, তাকে বোঝাবে, তবে সেই রকম কিছুই দেখা গেল না। সে পায়ের ন্যাড়া মাথা খুঁজতে খুঁজতে ওপরে নিজের রুমের দিকে গেল। যেতেই বিনা আশা নিয়ে দরজার দিকে তাকালো। ছোট ভাইয়ের খবর নেই, সেটা সমস্যা না, তার এমনিতেও খোঁজখবর থাকে না। তবে ছোট চাচা আসছে না কেন, কোথায় গেল, সত্যিই চলে যায়নি তো? তার গলা শুকিয়ে এলো, শুকনো মুখে বলল আম্বিয়া বউ। ছোট চাচা ভেতরে আসছে না কেন? আম্বিয়া পা ছড়িয়ে বসলো। জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না, ভালো না লাগলেও মেজাজ অবশ্য ফুরফুরে। সেই ফুরফুরে মেজাজেই বলল বাড়ির বউ ঘরে না ঢোকা পর্যন্ত সে ঢুকবে না, বারান্দায় খাটি গেড়েছে, যার বউ তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মিনা অসহায় চোখে দাদির দিকে তাকালো। জয়তনের হাবভাবও এরশাদের মতো স্বাভাবিক। মিনা ঝট করে উঠে বাইরের দিকে গেল। তার চোখের পানি চলে এসেছে। বাবা মাকে চোখের দেখা আদর তো দূর, দুনিয়ার আগমনের কিছুদিনের মাথায় সব হারিয়েছে। মা বলতে বোঝে দাদি, বাবা বলতে বোঝে এই ছোট চাচাকে। আর এদের মাঝের ঝামেলায় তার বুক পুড়ে ছাড়খাড়। জাফর কাঠের ইজি চেয়ারটায় আছোয়া। সারেংবাড়ির বাহিরের খোলা লম্বা টানা বারান্দাটা এক সাইডে। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় সারেংবাড়ির উঠান ঝলমল করেছে। তার দৃষ্টি অবশ্য সেই ঝলমলে করা উঠানে না, তার দৃষ্টি যে ও বাড়ির দক্ষিণে কোণে হাফ বিল্ডিং, সেখানে গাছগাছালির জন্য অবশ্য কিছু দেখা যায় না, তবুও দেখতে ভালো লাগে। সেখানে তার হৃদয়ে এক টুকরো গত 2 দিন ধরে আছে। ইমরানকে বলে কিছু কিছু জিনিস ঠিক করতে হবে। শহরে বেড়ে ওঠা মেয়ে, বাথরুম গোসলখানা তো সব দূরে, রাত বেরোতে নিশ্চয় কষ্ট হয়। তখনই বিনা এসে মোড়া পেতে বসলো পাশ ঘেঁষে। সে ঠিক করেছে ছোট চাচা যতক্ষণ বাহিরেই সেও ততক্ষণ থাকবে। জাফর হাসলো, হেসে বিনার দিকে তাকিয়ে বলল কেঁদেছিলি নাকি? হুম। তাহলে নাক টানছিস কেন? ঠান্ডা লাগবে। মেয়েদের এত অল্পকে কাঁদতে হয় না, অল্পতেই মেয়েরাই কাঁদে, ছেলে মানুষ কাঁদে নাকি? সব মেয়েরা অল্পতে কাঁদে না, বলেছে তোমাকে। জাফর আবারও হাসলো, হেসে বলল তোদের স্কুলের নতুন ম্যাডাম, ওই যে যার নাম পৃথিলা, লেখাপড়া শিখে বড় হয়ে তোর মতো হবে। কেন? কিছুদিন যাক তাহলে বুঝতে পারবি। তুমি তাকে কতদিন ধরে চেনো? জাফর উত্তর দিল না। সে তাকালো আকাশে থালার মতো চাঁদের দিকে। তখনই সারেংবাড়ির দরজা খোলার শব্দ হলো। জাফর পুরো কুচকে তাকালো বিনাও। তাদের তাকানোর মাঝে সাদা আলখেল্লা পরনে থমথমে থলমলে শরীর নিয়ে আলাউদ্দিন ফকির এসে দাঁড়ালেন। তার হাতে একটা মোটা লাঠি, এই লাঠি তার হাতে সব সময়ই থাকে। লম্বা চুলগুলো ঘাড় ছুঁয়েছে। জাফর মনে মনে হাসলো। জয়তন চলে ডালে ডালে, তার নাতিরা চলে পাতায় পাতায়। বলে চোখ বন্ধ করলো, করতে করতে বলল ভেতরে যা, মশা ধরবে তো। বিনা ইজি চেয়ারের হাতলে মাথা রাখলো, রেখে বলল তোমার সাথে যাব। জাফর চোখ বন্ধ করে আগের মতোই হাসলো। হেসে মমতা মাখা স্নেহের একটা হাত বিনার মাথায় রাখতেই তখনই চোখের কোণে ভেসে ওঠে এক ফোঁটা পানি নিঃশব্দে গড়িয়ে পড়ল। এই গড়িয়ে পড়া বাবা নামক এক সত্তার। সেই সত্তা ভালো করে জানে ওই ঐশ্বর্যাত সন্তানের মাথায় এই হাত কখনো রাখা হবে না। আহা,
এই যে বড় শাস্তি দুনিয়ায় কোথাও কি আর আছে? আলাউদ্দিন ফকির সারেং বাড়িতে এলো অনেকদিন পরে। 4 দিন গ্রামে তার খুব নামডাক, তাই এখানে ওখানে থাকতে হয় দৌড়ের ওপরে। বয়স হয়েছে, তার মধ্যে ধরেছে বাতে। এই বাত নিয়ে এত দৌড়ঝাঁপ শরীরে আর হজম হয় না, তবুও যেতে হয়। মানুষ এসে হাতে পায়ে ধরে, নিষেধ করতে পারে না। এই যে গত 1 সপ্তাহ সে গায়েই ছিল না। এক ছেলেকে সাপে কেটেছে, তাই গেল। সেখানে থেকে গেল আরেক গ্রামে। এমন তার দিন সপ্তাহ ঘুরতেই থাকে। সে বাড়িতে ফিরেছে কাল রাতে, আর রাতে ফিরেই সব খবর তার কানে এলো। অবাক অবশ্য খুব একটা হয়নি। এটা ভাগ্যের লিখন ছিল, যে সাধারণ মানুষ হয়ে ভাগ্য বদলাতে চেয়েছিল। তাই তো অতি তাড়াতাড়ি আয়না আর এর সাথে তিথি এক করতে চেয়েছিল। যদি এক হতো, সব কিছু ঠিক হতো, সুন্দর হতো। সারেং বাড়ির ওপর থেকে বালা মুসিবতে ছায়া কেটে যেত। তবে ভাগ্য স্বয়ং লিখে আল্লাহ, তার লেখা খণ্ডানোর ক্ষমতা কি আর কারো আছে? তাই দীর্ঘশ্বাস ফেলে বসা করে পা রাখল। রেখে সবসময়ের অমায়মিক হাসি দিয়ে তার মিষ্টি সুরে বলল, আমার সখীর মেজাজ কেমন? আসবো না, চলে যাব? যত নির্বিকারভাবে বলল। সখীর কাছে আইলো, আহো। জিজ্ঞেস করার তো কিছুই নাই, তবে অন্য কোনো কারণে আইলে আগেই ভাগো। আলাউদ্দিন হাসলো। হেসে এগিয়ে জৈতুনের সামনে চেয়ারে বসলো। বসতে জৈতুন হাত ছেড়ে বলল, এই কে আছিস? আলাউদ্দিনের জন্য কাগজি লেবুর শরবত আন। শরবত? কথা তো মিষ্টি মুখের। বাড়িতে প্রথম নাতবউ আইলো। কোথায় আইলো? বাড়ির চৌকাট পেরোলেই বাড়িতে আসা হয় না রে সখী। আসা যাওয়া হয় সম্পর্কে। এই মেয়ে পৃথিবীর যে প্রান্তেই এখন যাক, সে সারেং বাড়ির ছোট নাতবউ। জয়দেন ভ্রু কুচকে তাকালো, তারপর থুক করে পানের পিক ঘরের ভেতরেই ফেললো। আলাউদ্দিন হাসলো, হেসে আম্বিয়ার দিকে তাকিয়ে বলল, আম্বিয়া, আমি লেবুর শরবত খাইবো না, যাও আখের গুড়ের তৈরি করতে বলো। আম্বিয়া আঁচল ছাড়তে ছাড়তে বিরক্তি মুখে উঠে দাঁড়ালো। যেতে বলেছে এর জন্য বিরক্ত না। বিরক্ত? এই দুই বুড়ি কি কুটুর কুটুর করে কে জানে। তখন কাউকেই রাখে না। সে অবশ্য চাইলেই কান পাততে পারে। তার তবে ফকির মানুষ, একবার বুঝে গিয়ে কি না কি করে ফেলে। তাই খুব করে নিজেকে দমাই। অবশ্য দমানোর আরেক কারণ আছে। যাই হোক, তাকে ছাড়া তো জয়তুনের উপায় নেই। তাই আগে পরে সব জানবেই। আম্বিয়া যেতেই আলাউদ্দিন বলল, এই মেয়ে কিন্তু সত্যিই সোনা কপালি। তাই তার সোনা কপালের রঙে এর সাথে দোষ কাটাতে চেয়েছিলাম, তবে ভাগ্য তো ভাগ্যই। আমার এর সাথে আবার কোন দোষ? তার দোষ হবে সে নিজে। তোর ফকিরগিরি গ্রামের মানুষের জন্য রাখ, আমি ওসব মানি টানি না। এই মেয়ে সারেংবাড়ির বউ হইব, হইল বউ। তোর কাল মুখে বের হইছে বলে মুখ পুরি নিজের মুখও পুড়ছে, সাথে আমার শাহবাজরেও পুড়াছে। সেটা তোর আর তোর নাতির জেদের জন্য পড়ছে। এখন সব দোষ আমার। কে জানি এই কালমুখীর খবর আনছিল? আমি আনছি, তবে কি বলছিলাম সেই রাতে এর সাথে জন্য কাল রাত? সেই রাতেই তো আর মুসিবতের ছায়া তার উপরে পড়ব। তাই রাতের আগে বিয়ে সম্পূর্ণ হওয়া চাই, সূর্য ডোবার আগেই চাই। তাই বলছিলাম দুজন গিয়ে আগে বিয়েটা পড়াও। তা না বরযাত্রী হামবাম ছাড়া সারেং বাড়ির নাতির বিয়ে হবে নাকি? এখন যেতে যেতেই মেয়ে ফুরুত। তা হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, কাহিনী খতম। তা না আরেক নাতিরে দিয়ে আঠার মতো লাগিয়ে। তখন এক মুসিবত ছিল, এখন শনি তার সব গোষ্ঠী নিয়ে সারেং বাড়ির মাথার উপরে ঝুলছে। জুলুম জয়তন কারোরই গোনাই ধরে না। না ধরলে নাত বউ পরের বাড়ি কি করে? ও কোনদিনও সারেং বাড়ির বউ হবে না, হবে বান্দি। সারেং বাড়ির বউরা কখনো বান্দি হয় না, হয় স্বামীর সোহাগী কপাল, হয় রাজ কপাল। এতই সোহাগী, চোখের সামনে সতী নিয়ে ঘর করতে হয়। সংসার, সমাজ, সম্মান, দুনিয়া, এগুলোর পাল্লাই ভালোবাসা মাপতে হয় না রে সখী। দুনিয়ায় বাঁচতে হলে সবকিছু কত কিছু করতে হয়। ভালোবাসা হলো দুনিয়ায় যাতা করে 1000বার পিছু মনের কোণে একজনেরই নামই দ্বীপ জ্বালানো। যেমন চলছে আতাপ, কেননা ভাগ্য তাকে জ্যোৎস্নার সাথে বাঁধতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত দ্বীপ জ্বলেছে জয়তুনের নামে। ভাগ্য জাফরের মরিয়মের সাথে বেঁধেছে, তবে মনে দ্বীপ করে চলে আছে, সেটা তুমিও জানো তেমন আমিও জানি সখী। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। জয়তুন কিছু বলল না। আম্বিয়ার পানে পাতা রেখে গেছে, সেখান থেকে আঙুলের ডগা দিয়ে আবারও পান মুখে পড়ল। আলাউদ্দিন তার মতোই বলল, বাড়ির বউ বাড়িতে নিয়ে আসো সখী। ঘরে জিনিস বেশিক্ষণ বাইরে রাখতে নেই, শকুনের নজর পড়ে। আর এরশাদ? আলাউদ্দিন তার অমায়িক হাসি হাসলো, তবে কিছু বলল না। জয়তুন নিজের মতোই বলল, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়া, ছ্যা, তাও আবার একই মাইয়া। এর সাথে কিছু না আসুক, আমার বুক জ্বলে কেন তুই জানিস না আলাউদ্দিন? আমার মুখের আগুন এই ছেলে নিয়ে নিজের মুখের সাথে নিজে কপাল পুড়ছে। সেই পুরা আমি জোড়া লাগাইতে চাই, ভাগ্য দেয় না কেন? আলাউদ্দিন আবারও কিছু বলল না। জয়তুন আগের মতোই বলল, এখন আর কোনো বাছাবাছি নাই, আমি আমার এর সাথে বিয়া দিমু, নিজের হাতে দিমু।
আলাউদ্দিন বড় একটা শ্বাস ফেলে বলল, এরশাদের বিয়ে তখনই হবে যখন এরশাদ চাইবে। চেষ্টা করে দেখতে পারো। তবে একটা কথা মনে রাখো সখী, এখন যাই করবা হিতে বিপরীত হইব। সেই বিপরীত সারেঙ্গারের বংশের দিকে, ধ্বংসের দিকেই যাইব। জয়তুনও তার তেজ নিয়ে বলল, তোর ফকিরগিরি তোর কাছেই রাখ, আমার নাতি সে। আলাউদ্দিন আবারও হাসল, তার অমায়িক হাসি। সে হেসে মিষ্টি সুরে বলল, এই জন্যই তো ভয় সখী, সে আমার নাতি, সে তোমার নাতি। আব্দুল আজিল বাড়িতে পা রাখতেই ফাতেমা চিন্তিত মুখে এগিয়ে এলো। তার গায়ে মোটা কাপড়ে লাল কাপড়, সাধারণ বাঙালি বধূর মতো গোজা দিয়ে গায়ে, মাথায় লম্বা টানা ঘুমটা, গোলগাল মুখের রূপবতী মহিলা। ফরহাদ বাপ চাচাদের গরম পেলেও গায়ের রং পেয়েছে মায়ের, শুধুই রং, কেননা ফাতিমা তার নামের মতোই শান্ত নরম কোমল মনের মহিলা। কারো দুঃখ দেখা তো ভালোই, শোনার সাথে সাথেই চোখে নাকে পানি গড়িয়ে পড়ে। কাজের লোক থেকে শুরু করে গ্রামের অনেকে তাকে ডাকে আম্মা বলে। তার উঠান থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে খালি মুঠে উঠে যায়নি। দুহাত ভরে দান খয়রাত করে, মিলাদ মাহফিল শোনেন। যে যেমন তার জীবন সঙ্গীও তেমন হয়। তার বেলায় এমন উল্টো হলো কেন জানে ওপরওয়ালা, খেল বোঝা তো বড়ই মুশকিল। আজিজ বসা করে বসতেই ফাতিমা ফ্যান ছাড়লো। স্বামী পা থেকে জুতো খুলল। কাজের লোক হাজার থাক, স্বামী সব কাজ তিনি নিজের হাতেই করেন। আজিজ আরাম করে বসলো, বসতে বসতে বলল, মুখ আমার বসার রাত কেন? তো কি হবে, দুনিয়াদারি দেখে দিনরাত কবার নিজের ছেলের দিকে তাকাতেও দেখি না। কাল এসেছে নাক মুখ ফাটিয়ে, আজ জ্বরে বেহুশ। সামান্য জ্বরে আমার ছেলে কাবু হয় না। ফাতিমা বিরক্ত হলো, বিরক্তি মুখে বলল, কাবু না হোক, বয়স হচ্ছে না, এক ছেলে তো থেকেও নেই। এই ছেলের বইয়েরও সেবা বুঝি এই জন্মে আমার কপালে নেই। আজিজ হাসলো, হেসে বলল, হবে হবে, সব হবে, এত অস্থির হলে হয়? ছাই হবে। বলেই মাথায় আঁচলে মুখ বরাবর টেনে ভেতরের দিকে গেল। রাতের খাবার গরম করতে হবে, বাপ্পুতের আবার গলা দিয়ে ঠান্ডা খাবার নামে না। ফাতেমা যেতেই আজিজ উঠল, ভেতরে গিয়ে ছেলের রুমে উকি দিল। গলা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে, ফর্সা মুখ দুটো রক্ত জবার মতো টকটকে লাল। সে এগিয়ে গিয়ে মাথায় হাত রাখলো। এখন হয়তো জ্বর কিছুটা কম, মাথাটা ঘামে ভিজে ভেজা লাগছে। হাত বাড়িয়ে ফ্যান ছাড়তেই ফরহাদ চোখ বন্ধ রেখেই বলল, তুমি আয়নামতিকে কি বলেছো বাবা? আজিজ চমকালো না, ভালো করে জানে তার ছেলে বোকা না। এই প্রশ্নের সম্মুখীন তার হতেই হবে, আগে থেকেই জানতো। আজিজ এগিয়ে খাটের পাশে রাখা চেয়ারে বসলো, বসে হালকা হেসে বলল, কি বলবো? অবুঝ মেয়ে, বুঝিয়ে বললাম। সেটা বোঝানোটা আসল কি? তুমি তো সেই বাড়িতে প্রতিদিনই যাস, নিজে জিজ্ঞেস করিস আয়নামতি মিথ্যে বললো কেন? সেটা তো আমার জানার কথা না, সব তো তোরাই করেছিস। সব করলেও শেষের চালটা আয়নামতি দিয়েছে, তবে সে দিয়েছে না তাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা বুঝতে পারছি না। আমি কোনো কিছুতেই নেই, বসে এসে ডেকে না নিয়ে গেলে হয়তো জানতামও না কাহিনী কি। ফরহাদ চোখ খুলে বাবার দিকে তাকালো, তাকিয়ে বলল, তুমি কি আমার কাছ থেকে কিছু আড়াল করছো? অনেক কিছুই তো করি মহাজন আমি, এমনি এমনি তো আর হই নাই। বাপ বলছো তো তোমরা মেনে নেবে না, তাই বলে লাভ কি? ফরহাদ আর কিছু বলল না। এসব মহাজন টহাজনে সে মহা বিরক্ত, যত সব ফালতু কারবার। খাতা টেনে মুখ ঢেকে বলল, যাওয়ার সময় দরজা টেনে দিয়ে যাবে, আর খবরদার সকাল হওয়ার আগে কেউ যেন আমার রুমে না আসে। খাবি না? না। আজিজ এবার হালকা হাসলো, হেসে উঠে যেতে যেতে বলল, জয়তনারার কাছে বিনাকে চাইবো আমি। অনেক আগে একবার সারেংবাড়ির মানুষেরা চেয়েছে, এবার আমরা চাইবো। আশা করি এবার আর তুমি নিরাশ করবে না। আগের বিয়ে দুটো সম্বন্ধ নিয়ে ফরহাদের যেমন মাথা ব্যথা ছিল না, এবারও দেখা গেল না। সে আরও আরাম করে শুলো, শুতে শুতে বলল, দরজার সাথে ফ্যানটাও বন্ধ করে যেও। শাহবাজ বাড়ি ফিরল ঘণ্টাখানেক পরে। ঘড়ির কাঁটা তখন রাত 10টার ওপরে। চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা, তিত্তির করে বেয়ে যাওয়া নদীর শীতল একটা বাতাস শরীর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এই নিস্তব্ধতা, রাত, নিস্তব্ধ নদী তাদের বাড়ি ছেলেদের জন্য তেমন একটা কোনো ব্যাপার স্যাপার না, এই ডাল ভাতের মতোই। তাই তাকে তেমন বিচলিত মনে হলো না। সে নৌকা থেকে নামলো একটু জিমিয়ে, নেমে ঘাটের সিঁড়িতে পা ছড়িয়ে বসলো। তার চোখ টকটকে লাল, দুদিনের ক্লান্তি ঘুম, এর মধ্যেই খেয়েছে দুঢোক তাড়ি। এই দুঢোক তাড়িতে তার নেশা হওয়ার কথা না, তবে মাথা হালকা ঝিমঝিম করেছে। শাহবাজ বসেই নিচু হয়ে মাথায় পানি দিল। তখনই ঢেউতোলা নদীর বুকে একজনের ছায়া এসে পড়ল। ছায়ায় মালিক এসে দাঁড়ালেন একদম তার পেছনে। শাহবাজ অনায়াসে বুঝল কে, না বুঝে উপায় কি, রক্তের ভাই বলে কথা। অবশ্য পুরো বাড়িতে এরকম ভূতের মতো সারা রাত একজনই করে, সে হলো ইরশাদ সারেং। রাতে সে ঘুমায় না, অবশ্য ঘুমায় না বলেও ভুল, ঘুম আসে না। সেই যে এক রাতে ডাকাতের তারা চোখের সামনে বাবা মাকে সবাইকে খুন করলো, তখন থেকে সে ঘুমাতে পারে না, ঘুমালেও ঘুমাবে একেবারে শেষ রাতে। তাই মাথায় পানি দিতে দিতেই হালকা হাসলো, হেসে বলল, কি চাই? এরশাদ তো শান্ত স্বরে বলল, ছোট চাচা বাহিরে বসে আছে। তো
সে আয়নামতিকে ছাড়া ভেতরে যাবে না। শাহবাজ হাসলো, হো হো করে হাসি। হাসতে হাসতে সিঁড়িতে প্রায় শুয়ে পড়ল। পড়তেই মাথায় পানিতে গলা, শার্ট, ঘাড় পানিতে মাখামাখি হলো। তাকে অবশ্য সেই ভেজা নিয়ে তেমন বিচলিত দেখা গেল না, বরং হাসতে হাসতে বলল, বিরাট সমস্যা হয়ে গেল ভাই। আয়নামতিকে তো আমি ইটের চুলায় দেব। আহা, সারেংবাড়ির প্রথম নামবো, ইটের চুলায় ছাই। এখন ছোট চাচার কি হবে? বাকি জীবন তো মনে হয় বাইরেই থাকতে হবে। বাড়ির মানুষ নিয়ে হেয়ালি না শাহবাজ। শাহবাজ কৌতুকের সুরে বলল, দুঃখিত ভাইজান। এরশাদ আর দাঁড়ালো না, যেতে যেতে বলল, ছোট চাচা যদি বারান্দায় বসে বসেই কালকে সূর্য মুখ দেখে, তাহলে ভুলে যাস তোর একটা বড় ভাই আছে। সেটা আমি এমনিতেও মনে রাখি না, তবে ওই মিথ্যাবাদীর জন্য এত বড় কথা। আহা, বড় ভালো একটা বর মিস করে গেল। এরশাদ দাঁড়ালো, সব ঘটনাই শুনেছে। হঠাৎ করে এমন পাল্টি মারার কারণ কি? সে দাঁড়াতেই শাহবাজ উঠল, এগোতে এগোতে বলল, আলাউদ্দিন ফকির বুঝি ডাল গলাতে পারেনি। সেটা বউ নিয়ে সামনে যা, তাহলেই বুঝবি। আরে বাহ, বউ? হ্যাঁ বউ, সারেংবাড়ির বউ, যাকে চাইলেই এখন ইটের চুলায় জ্বালাতে পারবি না। জ্বালালে আঙ্গুল উঠবে সারেংবাড়ির সম্মানে। আর সম্মান যেখানে চাইতো নারা, কাউকে গোনায় ধরে না। সেটাও শাহবাজে ধরে না। না ধরলে যা, বউ নিয়ে দাদির সামনে দাঁড়া। বড় গলায় কবুল বলতে পারিস। বউ নিয়ে দাঁড়াতে পারবি না কেন? নাকি আয়নার কথাই ঠিক বয়ে পাল্টি মারছিস? শাহবাজ হো হো করে হাসলো। তখনই সদর দরজার বাতিটা ফট করে ফিউজ হয়ে গেল। এরশাদ পুরো কুচকে তাকালো। তাকে অবশ্য কিছু বলতে হলো না। বাড়ির ওই উত্তর সাইডে জয়তুনারার পোষা লোকের থাকায় আলাদা ঘর করা। সেখান থেকে কালাম দৌড়ে বেরোলো। এরশাদ আর দাঁড়ালো না, নিজের মতো এগিয়ে গেল শাহবাজও। তবে সারেংবাড়ির ভেতরের দিকে না, ওই যে দক্ষিণ কোণে হাফ বিল্ডিং, সেখানে। আয়না ঘুমিয়ে আছে না জেগে পৃথিলা জানে না। জ্বরে কাপুরে যাচ্ছিল। পৃথিলা নিজে মাথা ধোয়ালো, জোর করে দুলোকমা ভাত খেয়ে ওষুধ খাওয়ালো। তার বা সাবিহার কারো কাছে কামেজ নেই, তাই পুড়ে যাওয়া বেনারসি বদলে তার কাপড়ের মধ্যে থেকে একটা সুন্দর করে গায়ে জড়িয়ে দিল শাড়ি। গহনা খুলে হাতে মুখে পরিয়ে দিল, মাথায় বেনি তুলে দিল। জ্বর, ভয় না অন্য কোনো কারণে পৃথিলা জানে না, তবে মেয়েটা একদম নিষ্ঠুপ হয়ে আছে। তাই মাথায় হাত বুলিয়ে বলেছে, ঘুমাও, ঘুমালেই ভালো লাগবে। মেয়েটা অবশ্য ঘুমাতে পারেনি। জ্বরে কিছুক্ষণ ছটপট করেছে, কিছুক্ষণ নিজেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। বড় মা, বড় বাবা বলে এক একজন কাকে যেন ডাকলো। তার সাথে স্পষ্টভাবে কিছুক্ষণ বিড়বিড় করলো। তারপর হয়তো ওষুধ কিছুটা কাজ করেছে। তারপর থেকে একদম নীরব। পৃথিলা এখন বসে আছে জানালার পাশে, বৃষ্টি বাহিরে চাঁদের আলোর দিকে। কিছুক্ষণ আগে কোনো কারণে উঠানের বাতিটা ফিউজ হয়েছে। ইমরান ভাই কিছুক্ষণ দেখার চেষ্টা করলো। রাতের আধারে তেমন কিছু বুঝলো না, তাই হাল ছেড়ে এসে শুয়ে পড়েছে। যা করার সকালে দেখা যাবে। অবশ্য দেখার মতো কিছুই নেই। বিনা কারণেই এই যে ছোট ছোট লাল বাতি, এগুলো ফিউজ হওয়ার বাতি কাছে। অবশ্য একদিকে দিয়ে ভালোই হয়েছে, কৃত্রিম আলোয় এই যে চাঁদের মতো মন মাতানো রূপ, এগুলো চোখে পড়ে না। ফিউজ হয়ে বলেই তো পৃথিলা বসে বসে চাঁদের আলোয় ভোলায় মন ভাসাতে পারছে। সেই ভাসানো দৃষ্টি চাঁদের উপর থেকে নিচে নামলো কারো এগিয়ে আসার দিকে। নামতেই দেখলো চাঁদের আধো অন্ধকার ভেদ করে কেউ এগিয়ে আসছে। সারেংবাড়ির ছোট নাতির সাথে এখনো তার দেখা হয়নি, তাই এমন আধো অন্ধকারে চেনার কথা না। তবুও পৃথিলা বুঝতে পারলো কে। কেন পারলো কে জানে, হয়তো তার ধারণা ছিল এই অধমিয়া আসবে। তখনই দরজায় ধরাম করে দুটো পড়ল। পৃথিলা স্বাভাবিক থাকলেও সাবিয়া ধরপড়িয়ে উঠল। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও চোখ রেখে গিয়েছিল, তাই স্বাভাবিক হতেই ইমরান উঠল। সে ঘুমায়নি, ভালো করে জানতো কেউ আসবে। এরশাদ ভাই কখনো কিছু ফেলে রাখে না, তাই স্বাভাবিকভাবে দরজা খুলতে শাহবাজ হাসলো, হেসে বলল, নিশিরাতে বিরক্তি করার জন্য দুঃখিত ইমরান ভাই। সমস্যা নেই, ভেতরে এসো। ভেতরে গিয়ে কাজ কি? এমন তো না শ্বশুর বাড়ি, জামাই আদর করে মেয়েকে দেবেন, তাই যার জন্য এসেছি তাকে ডাকেন। ইমরান আর কিছু বলল না, তবে এগিয়ে গিয়ে পৃথিলার দরজায় মৃদু টোকা দিল। সাবিয়া অবশ্য রুম থেকে বেরোই হলো না। সে মহাবিরক্ত। এই শয়তানকে সে নিজেও দেখতে পারে না, বদমাইশের বদমাইশ। পৃথিলা ধীরে সুস্থে উঠল, উঠে দরজা খুলে দাঁড়ালো একদম শাহবাজের মুখোমুখি। তারপর তার স্বভাব মতো শান্তস্বরে বলল, জামাই আদর খেতে হলে আগে জামাই হওয়ার লায়ক থাকতে হয়। শ্বশুরের কাছে মেয়ের হাত চাইতে হয়, তারপরে দেবে কি দেবে না সেটা পরের বিষয়। এগুলো জোর খাটিয়ে ক্ষমতার জোরে হয় না, হয় সম্মান ভালোবাসায়। আর মনে হয় না এই শব্দগুলোর সাথে সারেংবাড়ির কোনো পুরুষেরা পরিচিত। শাহবাজ ভ্রু বাঁকিয়ে তাকালো। এত ঝামেলা বুঝতে পারলো না কে, তাই ইমরানকে দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ইমরান সাথে সাথে বলল, উনি সাবিহার বান্ধবী, হাই স্কুলের শিক্ষক হিসেবে এসেছেন। শাহবাজ ভ্রু নাচিয়ে বলল, ও আচ্ছা, আপনি সেই মহামানবী যার জন্য আমার ভাইয়ের এই দশা। পৃথিলাও তার মতো বলল, জি না, আপনার জানায় কিছুটা ভুল আছে। আপনার জন্য
আমার জন্য আপনার ভাইয়ের এই দশা না, আপনাদের জন্যই আপনাদের এই দশা। শাহবাজ হেসে ফেলল। এই মেয়ের চাপার জোরে সে বলতে গেলে অবাকই হলো। অত্র এলাকায় তার সাথে সাথে চাপা চলবে এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। তাই হেসে বলল, বুঝতে পারছি না গো ইমরান ভাই, আজকাল সবাসুরই অন্যরকম লাগে। স্যারেং বাড়ির ভয়ডর কমে যাচ্ছে নাকি? যাই হোক, সময় খারাপ, সবাই এক একটা করে পাছায় লাত্তি মারছে। সবচেয়ে বড় লাত্তি মেরেছে আমার পীড়িতের বউ। ভাগাইয়া নিছিল গো ইমরান ভাই, ভাগাইয়া। ভয়ডরে তো দাদিরে মুখ দেখাইতেই পারুম না, তাই নিয়া দিছিলাম উড়াল। ওরাল দিলেই বুঝি বাঁচা যায়, গ্রামের মানুষ ধরে দিল চর্মের একটা জাতা। যাই হোক, লাতে যখন খাইছি আর দাদির সামনে যাইতে কি সমস্যা? তাই দেন আমার বউরে আমারে দেন, নিয়ে দাদির সামনে দাঁড়াই। সে আবার ঘোষণা দিছে বউ ঘরে তুলবো না। কি যে যন্ত্রণায় পড়ছি বলেই পৃথিলার দিকে তাকিয়ে হাসলো। এই হাসিকে অবশ্য হাসি বলা যায় না, যাকে বলে শুধু দুঠোঁটে ছড়িয়ে হাসির 12টা বাজানো। পৃথিলা আবারও আগের মতোই শান্ত শান্ত চোখেই সেই হাসি দেখল, তবে কথার কোনো আগামাথা পেল না। যতদূর জানে মেয়েটা নিজ ইচ্ছেই পালিয়েছে, সে পালানোতেই এর বড় ভাইয়ের হাত ছিল। তো পৃথিলা ভাবলো, ভাবতে ভাবতে কিছুটা যেন অনুমান করতে পারলো, আর পালালো বলেই মনে মনে একটা বড় দীর্ঘশ্বাস ফেললো। মেয়েটার কপালে অনেক ভোগান্তি আছে। শাহবাজ সেই তাকানোর দিকে তাকিয়ে বলল, আমার বউকে নিয়ে যেতে পারি মাস্টার সাহেবা? মেয়েটা অসুস্থ, আমি আপনার সাথে যাচ্ছি, গিয়ে বুঝিয়ে বলছি। কাল সকালে গেলেও তো কোনো সমস্যা হওয়ার কথা না। অনেক সমস্যা। আমি আপনার ছোট চাচাকে বুঝিয়ে বলেছি, চলুন। যেতে চাইলে যান, আমাকে বলছেন কেন? দুনিয়াদারির সব মেয়ের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে কেন? কি আজব কারবার! একটা বিয়ের জন্য গায়ে আগুন দেয়, আর একটা এমনি এমনি বলে চলুন। বাবারে বাবা! প্রীতিরা চোয়াল শক্ত করলো। সে শান্ত ধৈর্যশীল মানুষ, তবু আজ খুব ইচ্ছে হলো এই ছেলেটার গালে ঠাস করে একটা লাগাতে। তবে নিজেকে দমালো। কাদায় ইট ছুড়লে কাদার কাদার কিছু হয়, বরং নিজে গায়ে নোংরা হয়। তাই নিজেকে দামিয়ে কিছু বলবে, তখনই পেছন থেকে মৃদু স্বরে আয়না পড়ল, আমি যাবো। শাহবাজ আগের মতোই হাসলো, হেসে বলল, মিয়া বিবি রাজি? আপনি কেন নিমরাজি মাস্টার সাহেবা? পৃথিলা শাহবাজের কথাই উত্তর দিল না, পেছন ফিরে তাকালো। কাপা শরীরে কখন উঠে দাঁড়িয়েছে খেয়াল করেনি। গায়ে তখন তার বেগুনি কাপড়। কি মায়াময় একটা মুখ, সেই মুখে চাঁদের কড়ঙ্কের মতো রক্তের ছপছপ জমাট বেঁধে আছে। পৃথিলা বড় একটা শ্বাস ফেলে আর একটা শব্দেরও উচ্চারণ করলো না, চুপচাপ দরজা থেকে সরে দাঁড়ালো। দাঁড়াতে আয়না পৃথিলার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! নৌকার পাতা টোনে বসে সব কথাই সে শুনেছে, তাই চিনতে কষ্ট হয়নি। তবে এই যে ঘন্টা দুয়েক, এই দুয়েকের তার মনে হয়েছে মায়ের বুকে আছে সে। তার ভয় নেই, কোনো ভয় নেই। পৃথিলার সেই অসহায় চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখ তার চেনা, ভালো করে চেনা। তারেকের সাথে ডিভোর্সে কয়েকদিন যতবার আয়নার সামনে দাঁড়িয়েছে, ততবার এই চোখ দেখেছে। যেই চোখ আর্তনাদ করে বলেছে, আমার কেউ নেই, কেউ নেই। এই যে বিশাল পৃথিবী, এখানে সে একা, একদম একা। আর এই একা পৃথিবীতে তার সব যুদ্ধ একাই লড়বে সে। আয়না চোখ ফিরিয়ে এগোলো ধীরে ধীরে। না, ভয় না, ভয়টার অনেক আগেই শেষ। তবে শরীর কাঁপছে, জ্বরে নেই, তবুও রেশ যেন আছে। সেই রেশ রূপ মায়া কোনো কিছুরই ধারে শাহবাজ ধরল না। সামনে আসতে কবজি থাপা মেরে ধরল, আর ধরতে দেরি চোখের পলকে টেনে ঘর থেকে বেরিয়ে নিয়ে যেতে দেরি হয়নি। পৃথিলা শান্ত চোখে দুজনের দিকে তাকিয়ে রইল। বেশিক্ষণ অবশ্য দেখা গেল না। লাইট নেই গাছগোছালিতে। ইমরান পৃথিলার দিকে তাকালেও না, তখনও তাকায়নি। পরিচয় না থাক, হাজার হলেও মনিবের মেয়ে। তাই চোখ নামিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, এরশাদ ভাই আছেন, সমস্যা হবে না। ইটের চুলার ব্যাপারটা কি? ইমরান একটু চমকালো, অবশ্য সাথে সাথে সামনে নিয়ে বলল, যে বুঝলাম না, কিসের চুলা? প্রীতিলা সেই চমকে যাওয়া দেখলো, তবে আর কিছু জিজ্ঞেস করলো না। হাজার হলেও বান্ধবীর জামাই, যত এক বাড়িতে থাক কিছুটা জড়তা কাজ করে। তাই দুপাশে মাথা নেড়ে বলল, কিছু না, বলে রুমে চলে এলো। ঝড়ে করে মেয়েটা অনেক কিছুই বলেছে। প্রীতিলা কিছু বুঝেছে, কিছু বোঝেনি। তবে মেয়েটার বাবা মায়ের সাথে সারেং বাড়ির কিছু একটা সংযোগ আছে, সেটা ঠিক বুঝেছে। সারেং বাড়ির সদর দরজা আর ইমরানের ঘরে কোণার 2 লাইটই একসাথেই গেছে। কেন গেছে? গত 2 দিনের ঝামেলায় কারো মাথায় এলো না কিছু। সবাই ভাবলেও সকাল হলেই ব্যবস্থা করা যাবে, তাই অন্ধকারে যে যার মতো রইল। সেই রওনায় মাঝে গাছগাছালি অন্ধকার, তার মধ্যে 2 দিনের ক্লান্তি ঘুম তরিতে শাহবাজ চোখে দেখছে ঘোলা। অবশ্য তাকে দেখে বোঝার উপায় নেই, কেননা এই চোখে ঘোলা অন্ধকারেই আয়নাকে গরুর মতো টেনে নিচ্ছে। সেই নেওয়াই বাদ পড়ল আয়নার হোঁচট খেয়ে পড়তে। তারপর পড়তে শাহবাজের তেমন ভাবান্তর হলো না, হলো বিরক্ত। দাঁড়িয়ে পড়তেও তার কষ্ট হচ্ছে। সে নিচু হয়ে আবার আয়নার হাত ধরতে গেল, তখনই শক্ত কাঠের একটা বাড়ি
তার মাথায় পড়ল। শাহবাজ থমকালো। তার থমকানোর মাঝেই তার পেছনে দাঁড়ানো মুখে কাপড় বেঁধে লোকটা আবার বাড়ি তুলল। আগেরটা না হয় দেখলো, আয়না এবার দেখলো। দেখে এক চিৎকার দিয়ে শাহবাজকে ধাক্কা মারলো। আর মারতেই শাহবাজ তো সাইডে হলো, তবে সেই বাড়িটা আয়নার মাথায় সজোরে লাগলো। আর লাগতে বিন্দু বিন্দু রক্ত ফোঁটা গুলো শিউলি ফুলের মতো ঝরঝর করে পড়তে পড়তে আয়নার ধপ্পাস করে পড়লো। ঘড়ির কাঁটা তখন একটা ছুঁই ছুঁই। চারিদিকে তখন নিস্তব্ধ। গোমেরা আর ছনের টিনের ইটের ঘরের কোণে কোণে নিজের দায়িত্বে বিরাজ করেছে। সেই নিস্তব্ধতার চাদর ভেদ করে মিঠাপুকুরের সদর হাসপাতাল পরপর কয়েকটি ভ্যান ঢুকলো, একটার পর একটা। আর ঢুকতেই জয়তুন আরা লোকদের মধ্যে কয়েকজন হততন্ত হয়ে দৌড়ে গেল ভেতরে। তারা যেতেই নামলো ইরশাদ। ভাইয়ের মাথাটা পুরো রাস্তা শক্ত করে বুকে চেপে বসেছিল বলেই গায়ের ঘিয়ে রঙে সাতটা রক্ত মেখে একাকার। মুখ থমথমে, চোয়াল শক্ত। সেই রক্ত ছোয়ালে ঝলসে যাওয়া মুখটা যেন আরো শান্ত, গভীর, অন্যরকম ভয়ঙ্কর। ইরশাদ ভেতরে গেল না, সে দাঁড়িয়ে রইল ছোট ভাইকে শুয়ে রাখা ভ্যানের সাথে। শাহবাজের জ্ঞান নেই। অর্ধেক রাস্তা কোনোরকম ছিল, মোটা কাঠের বাড়ি। আরেকটা পড়লে এতটুকুই থাকতো না। বড় ভাইয়ের বুকে মাথা রেখে ফিসফিস করে বলছে, আমার ভাগের বাড়ি ওই ফাজিল মেয়েটা নিয়েছে ভাই। আমার যদি কিছু হয় তুমি নিজ দায়িত্বে একে ইটের চুলোই দেবে। শাহবাজের সাথে ঢং, এত বড় সাহস! ইরশাদ চুপচাপ শুনেছে। ছোট ভাইয়ের কথাই তার ধ্যান ছিল না। তার সব ধ্যান তখন কাপড় দিয়ে চেপে রাখা শাহবাজের মাথায়। ভিজে কেমন চিপচিপে হয়ে যাচ্ছে। তখন এই স্ট্রেচারে নিয়ে দৌড়ে এলো হাসপাতালের লোকেরা। শাহবাজকে তুলে নিয়ে আয়নায় ভ্যানের দিকে এগোলো। সেই ভ্যানে পৃথিলা আম্বিয়া স্বাভাবিক থাকলেও পৃথিলা থমকে আছে। তার জলপাই রঙের শাড়িও পুরো রক্তে মাখামাখি। আয়নার চিৎকার শুনে তারা ছুটে বেরিয়েছে। সারেংবাড়ির বিশাল ওঠা নিয়ে ইমরানের ঘরটাই বরং কাছে, তাই তারাই আগে এসেছে। আর এসেই স্তব্ধ। মাত্র 2 মিনিটের মধ্যে কি থেকে কি হয়ে গেল পৃথিলা কিছুই বুঝে উঠতে পারল না। তবে দৌড়ে গিয়েই শাড়ি আঁচল দিয়ে আয়নার মাথাটা চেপে ধরেছে। তখনও আয়নার জ্ঞান আছে। দৌড়তেই নিবু নিবু চোখে তার দিকে তাকালো। কাপা হাতে পৃথিলার হাতের উপরে হাতটা রাখলো হালকাভাবে। অস্পষ্ট কণ্ঠে কিছু একটা বলল। পৃথিলা বুঝতে পারল না ঠিক, কিন্তু অনেক দিন পর তার চোখ দুটো পানিতে ভিজল। এই তো কিছুক্ষণ আগেই এই মুখ তুলে ভাত খাওয়ালো। সে অশ্রুসজল চোখের পাশে থাকা শাহবাজের দিকে তাকালো। রাতের আধো অন্ধকার, খুব কিছু বোঝা যায় না। তবে ধূসর মাটিতে কালো বর্ণের কিছু ওপরে তার মাথাটা পড়ে আছে। আর এই কালো বর্ণ কিসে তা বুঝতে অসুবিধে হলো না। ইমরান ভাই সাবিহা তখন শাহবাজকে ধরেছে। তারও জ্ঞান আছে কি নেই পৃথিলা বুঝতে পারছে না। তবে তার মনে হলো এই আধো অন্ধকারেও যেন এক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। এর মাঝেই সারেংবাড়ির লোকজন দৌড়ে এলো। এত পাহাড়ে এত মানুষ, এতটা সতর্কতার মাঝে কার এমন সাহস হলো? কারোরই কোনো ধারণা হলো না। ধারণা করার সময় অবশ্য কেউ পায়নি। তাদের লোকেরা দৌড়ে কোথা থেকে একটা ভ্যান আনলো পৃথিলা জানে না। তবে ভ্যান আসতেই হাসপাতালের জন্য বেরিয়েছে। মফস্বল গ্রামের হাসপাতাল, যতই সদরে থেকে চিকিৎসার ব্যবস্থা বড়াই করুক, তার মধ্যেই এত রাত ভালো ডাক্তার নার্স কিছুই নেই। তবে যে ডিউটি ডাক্তার আছে সেই সারেংবাড়ির কথা শুনে দৌড়ে বেরোলো। সাথে সাথে জরুরি বিভাগে তাদের নেওয়া হলো। নিস্তব্ধ রাত, নিস্তব্ধ হাসপাতালের করিডোরে সবাই নিস্তব্ধতার চাদরে মুড়িয়ে দাঁড়িয়ে রইল পৃথিলাও। এখানে সে কেউ না, কোনো অধিকারও নেই। কেন আছে নিজেও জানে না। তবে ভ্যান যখন আয়নাকে তোলা হলো, সে নিজে উঠে বসলো। আয়নার মাথাটা নিচে কোলে নিল। ভেবেছিল কেউ কিছু বলবে, তবে সেরকম কিছুই হলো না। যারপর লোকটা শুধু এগিয়ে ধরা গলায় পড়ল, চেপে শক্ত করে বসো মা, মাটির এবড়ো থেবড়ো রাস্তা তাহলে সামলাতে পারবে না। ফরহাদ যখন হাসপাতালে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 2টার ঘরে। মধ্যরাতে হলেও গ্রামের অনেকেই ঘরের এই খবর পৌঁছে গিয়েছে অনায়াসে। তাদের ঘরেও তেমন। আর পৌঁছাতেই ঘুম থেকেই তার মা টেনে তুললেও বলল, সারেংবাড়িতে হামলা হয়েছে। শাহবাজ আর আয়নার উপরে তাদের সদরে নেওয়া হয়েছে। এক ঝড় তার মধ্যে আসবে ঘুম থেকে টেনে তোলায় ফরহাদ প্রথমে বুঝতে পারল না। আর যখন বুঝলো দরপড়িয়ে উঠে ঘরের কেঞ্চির ওপরে কোনো রকমের প্যান্টটা পরে দৌড়ে বেরোলো। হাসপাতালে পৌঁছিয়েছে। ফরহাদ এরশাদকে খুঁজলো। সে করিডোরে নেই। চাপড়ির দিকে তাকাতেই বলল, বাহিরে। ফরহাদ এগিয়ে গেল। হাসপাতালের এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্ধকারে সিগারেটের আগুন ওঠানামা করছে। ফরহাদ এগিয়ে গেল। সে নিশ্চুপ পাশে দাঁড়ালো। এরশাদ তেমন ভাবান্তর হলো না। তবে নিচের আধ খাওয়া সিগারেটে ফরহাদের দিকে এগিয়ে দিল। ফরহাদ নিল স্বাভাবিকভাবেই। নিয়ে টান দিয়ে বলল, কিভাবে হলো? সম্ভবত ইমরানের ঘরে কোণে দিয়ে এসেছে। এই সাইডে তো আমাদের দুনিয়ার লোক, ওদের সাইডটাই নিশ্চুপ। 2 বাড়ির রাস্তায় আটকে দিলেই তো পারিস।
মিনা সাবিহাদের ওখানে আসা যাওয়া করে। তাছাড়া ইমরানের সাথেও অনেক কাজ টাজ থাকে। বন্ধ করলে এই মূল্য ঘুরে সদর দরজা দিয়ে আসতে হবে। ওদের অবস্থা কি? কিছু হবে না। ফরহাদ পুরো কুচকে তাকালো। এরশাদ ফরহাদের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে আবার টান দিয়ে বলল, মারার জন্য এই আক্রমণ হয়নি। হলে কেউ এত রিস্ক নিয়ে কাঠের টুকরো নিয়ে আসে না, লোহার হাতিয়ার বা অন্য কিছু, যেন একবারেতেই কাজ খতম। তাহলে? এরশাদ উত্তর দিল না। সিগারেটের শেষ অংশ পায়ে পিষল। তখনই আয়নার চাচার হাওডাক শোনা গেল। খবর পেয়ে সেও দৌড়ে এসেছে। আর এসে সব দোষ সারেং বাড়ির লোকদের দিচ্ছে। যা করে সামনে গিয়ে গলাচড়া এক চোটে চোটপাটও করলো। করবে না কেন? 5 জনের সামনে দায়িত্ব নিচ্ছে। কেমন দায়িত্ব নিল? কয়েক ঘন্টার মধ্যে তার ভাতিজি মরার সাথে লড়ছে। এরশাদ এগিয়ে গেল। গিয়ে অবশ্য ডানে বামে না তাকিয়ে কোনো দিকেই গেল না। সোজা গেল আয়নার চাচার সামনে। গিয়ে কান বরাবর একটা মারল। আয়নার চাচা শুকনো মানুষ, উল্টে পৃথিলার পায়ের কাছে পড়ল। পৃথিলা হতভম্ব। অন্তত এই মানুষটার কাছে থেকে এমন কিছু আশা করেনি। সারিং বাড়ির এত মানুষের মাঝে একমাত্র এই ছেলেটাকেই কেন যেন অন্যরকম মনে হয়েছিল। তার হতভম্বকে আরও বাড়িয়ে এরশাদ এগিয়ে আয়নার চাচার সামনে হাঁটু করে বসে বলল, মেয়ের জন্য প্রস্তাব কি গেছে বাড়িতে? কলিজা কলা পর্যন্ত উঠে গেছে। সারেং বাড়ির মানুষের সামনে আঙ্গুল নাচিয়ে গলা চড়ে কথা বলিস? এত সাহস? শুধু আয়নার চাচা বলে এখনো বেঁচে আছিস, না হলে হাওয়ায় মিশে যেতি। এখন ওঠ, উঠে সোজা নাক বরাবর হাঁটা ধর। আয়না নামের কাউকে চিনতি একেবারে ভুলে যাবি। আয়না এখন সারেং বাড়ির বউ। মরবে বাঁচবে যা হবে সব সারেং বাড়ির মানুষ দেখতে। আর একবার যদি এই মুখে এরশাদ দেখে, তোর কসম এবার চুল যাবে না, সোজা মাথা যাবে। বসির কাঁপতে কাঁপতে উঠল। এরশাদের এই রূপ আজ পর্যন্ত কেউ দেখেনি। বরং ভদ্রনামের খেতাব তার আছে। তবে আজ কি হলো? সে হন্তদন্ত হয়ে যেভাবে এসেছিল সেভাবে দিক বেদিক না দেখেই দৌড়ে গেল। পৃথিলা এখনো হতভম্ব। সে হতভম্ব মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এরশাদ উঠে দাঁড়ালো। পৃথিলা নিজেও এখানে বাহিরে। যেখানে আয়নার চাচাকে স্পষ্টভাবে বলা হয়েছে সেখানে সে কে? পৃথিলা উঠে দাঁড়ালো। বাইরে ভ্যানগুলো এখনো সারিবদ্ধভাবে দাঁড়ানো। কাউকে বললেই নিয়ে যাবে। সে করে বাহিরে যাবে তখনই এরশাদ শান্তভাবে বলল, আপনাকে কিছু বলা হয়নি। পৃথিলা পুরো কুচকে ফিরে তাকালো। সেই ভ্রু কুচকানো চোখের দিকে তাকিয়ে এরশাদ আগের মতোই বলল, একসাথে এসেছি ইনশাল্লাহ। আমার ভাইয়ের বউকে নিয়ে একসাথেই ফিরে যাব। পৃথিলা সোজা দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, এসব কে করেছে? আমি জানি না। কেন করেছে বলতে পারছি না। কিসের ক্ষমতা দেখান আপনারা? নিজেদের মানুষকে দেখে রাখতে পারছে না। অহংকার, জেদ, ক্ষমতা কখনো ভালো কিছু বয়ে আনে না। এই যে আজ যা হলো, হয়তো আপনাদের কোনো কর্মকাণ্ডেরই অংশ। আর আপনাদের অংশে নির্দোষ মেয়েটা ফেসে গেছে। এরশাদ কিছু বলো না। বাকি জীবন এই মুখের উপরে কিছু বলতে পারবে বলে মনেও হয় না। তার অবস্থা তার দাদার মতোই হবে। উঠতে বললে ওঠো, বসতে বললে বসো। পৃথিলা চোখ ফিরিয়ে নিল। নিতে নিতে বলল, লোকটা আপনার বাবার বয়সী। সে হয়তো ভুলে, তবে হাতটা না উঠালেও চলতো। এরশাদ এবারও কিছু বলল না। তবে এক নার্স এসে বলল, মেয়েটার জন্য রক্ত লাগবে। রক্তের গ্রুপ এ পজিটিভ। জাফর পৃথিলা দুজনে একসাথে বলল, আমার এ পজিটিভ। জাফর অবাক হয়নি। নিজের মেয়ে মিল থাকা স্বাভাবিক। পৃথিলাও অবাক হয়নি। এই পৃথিবীতে অসংখ্য মানুষের রক্ত এ পজিটিভ। বরং সে স্বাভাবিকভাবেই বলল, আপনি বসুন, আপনি বয়স্ক মানুষ, তাই আমি দিচ্ছি। বলে এগিয়ে গেল এরশাদও। ডাক্তারকে দেখে জিজ্ঞেস করলো, আমার ভাইয়ের কী অবস্থা? আঘাত ভালোই, তবে অন্ধকারে বাড়িটা হয়তো যেভাবে দিতে চেয়েছিল সেভাবে দিতে পারেনি। তাই আপাতত দুশ্চিন্তার কিছু নেই। তবে আপনার ভাইয়ের চেয়ে মেয়েটার বেশি গুরুতর। সমস্যা হবে না তো কোনো? আপাতত দেখছি না, জ্ঞান ফেরুক, তারপর বাকিটুকু বোঝা যাবে। জয়তনারা বসে আছেন পাথর হয়ে। ও যে সারেং বাড়ির খোলা লম্বা টানা বারান্দা, চুপচাপ সেখানে। তার পাশে সাবিহা, বিনা। ইমরানও সাথে গেছে, তাই সাবিয়া এক হাতে, মেয়ে আরেক হাতে বিনাকে জাপটে ধরে বসে আছে। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। জ্ঞান হওয়ার পরেও তো এমন কিছু দেখেনি। শুধু দেখেছে সারেং বাড়ির ক্ষমতা। সে ক্ষমতা এই প্রথম দুমড়ে মুচড়ে যেতে দেখল। জয়তনারা কাঁদেন না। শেষবার তিনি চোখ ভিজিয়েছিলেন তার বড় ছেলের লাশটার মুখে হাত বুলিয়ে। নিজের পেটে সন্তান না, তবে ওই সন্তান তার কলিজা ছিল, বুকের ধন ছিল। এই হাতের উপরেই বড় করেছে বলেই বিশাল একটা পাপ করতেও তার হাত একবারও কাঁপেনি। কাঁপাতো দূর, আজ পর্যন্ত একবারের জন্য আফসোসও আসেনি। সেই জসিমের গলাটা তার চোখের সামনে কাটা হয়েছিল। আহা যন্ত্রণা, আহা ছটপট। সেই ছটপটের কষ্টটা যেন জয়তুন অনেক দিন পরে আবার পেল। আর পেল বলেই অনেক দিন পরে তার চোখের কোণাটা আবারও ভিজে উঠল। সেই ভেজা চোখের পাতার ভেসে উঠল কয়েকদিন আগের একটি রাত। সেই রাতটা ছিল আষাঢ় মাসের এক ঘন বর্ষার রাত। সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি। রাত হতে হতে সেই বৃষ্টির প্রকোপ যেন আরও বাড়ল। জাফর সেই দিন বাড়ি ছিল না। তখন সে
একদিন পরপরই শহরে দৌড়ে যায়। কেন যায় জয়তনারা জানি, তার প্রথম স্ত্রী শালাকে খুঁজতে। জয়তন অবশ্য সব জেনেও আর কখনো কিছু বলেনি, কেননা খোঁজে সে নিজেও করেছে, অবশ্য ছেলের ঘর বসানোর জন্য না, চিরদিনের জন্য মিটিয়ে ফেলার জন্য। কিন্তু আফসোস, জাফর যেমন খোঁজ পায়নি তেমনই পায়নি সেও, তাই হাল ছেড়েছে। তখন তো আরও বেশি বাড়িটা এখনকার মতো ছিল না, চারিদিক ছিল খোলা, বাড়ি মানুষজন ছাড়া তেমন কোনো মানুষজনও নেই। যার যার ঘরে রুমে শেষে সুখনিদ্রায় ব্যস্ত। সেই ব্যস্তটা জয়তনের ছুটল একটা শব্দে। জয়তন ধরপড়ে উঠল। নিচে আম্বিয়া মা, আম্বিয়া ছাড়া আর কেউ থাকে না, সবাই উপরে। তাই এই ঝড় বৃষ্টির রাতে শব্দটা কানে আসতেই আগে এসেছে। শব্দটা এসেছে বাড়ির পেছন থেকে। পেছনে ছোট্ট একটা কাঠের দরজা আছে। আগে যখন হিন্দু বাড়ি ছিল তখন মহিলারা এটা দিয়ে নদীর ঘাটে আসা যাওয়া করতো। সেটা যে ভাঙা হয়েছে বোঝার বাকি রইল না। সে দৌড়ে আম্বিয়ার মার রুমে যেতে চাইল, অবশ্য যাওয়ার সুযোগ পেল না। তার আগেই লাল গামছা মুখে বাঁধা একদল লোক পুরো নিচের ঘরে ছড়িয়ে ছিটিয়ে গেল। আলো আধো আধো অন্ধকার, হারিকেনের আলোয় জয়তন কাউকে চিনল না, এমনভাবে মুখ বাঁধা চেনার কথাও না। শব্দ আম্বিয়ার মায়ের কানেও গেলেও তার কথাও যাওয়ার সুযোগ নেই। তবে ছোট আম্বিয়াকে খাবার ঘরের গলি দিয়ে ওপরে পাঠালো। ছোটখাটো আম্বিয়া অন্ধকারে কারো নজরে পড়ল না, তবে আম্বিয়ার মা ঠিক পড়ল। আর সারেং বাড়িতে সেই দিন রাতে প্রথম রক্তের ফোঁটাটা আম্বিয়ার মায়েরই পড়ল। জয়তন নিষ্পরক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে সম্মানে বসানো হয়েছে চেয়ারে, আর এই সম্মান কেন জয়তনের বোঝার বাকি রইল না। আম্বিয়ার মতো সহজ মৃত্যু তাকে যে দেওয়া হবে না সে ভালো করেই বুঝল। ততক্ষণে উপরের সবাই জেগে উঠেছে। জসিম কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে মা, আরেকদিকে সন্তান স্ত্রী। বিনার বয়সে তখন 6 মাস এক। তার জন্ম একটু দেরিতেই, আর ইচ্ছে ছিল না, তবে আল্লাহর ঘরে আলো করে দিয়েছে। সেই ঘুমন্ত আলোকে এর সাথে কোলে আর শাহবাজ আম্বিয়ার ছোট দুটো দিয়ে বলেছিল, সোজা ছাদে যাবি, ছাদের ঘরে যে চৌবাচ্চাটা আটকে দেওয়া হয়েছে সেটার ভেতরে বসে থাকবি, যাই হয়ে যাক বের হবি না। এরশাদ দৌড়ে গিয়েছিল। এই তুমুল বৃষ্টিতে ছোট ছোট ভাই বোনকে নিয়ে সেই চৌবাচ্চার ভেতরে গিয়েই পালিয়েছিল। তবে মা চাচির আর্তনাদ শুনে থাকতে পারেনি। ছোট ভাইয়ের কোলে ছোট্ট বোনটাকে দিয়ে দৌড়ে নিচে এসেছিল, আর আসতেই দেখেছিল নিজের বাবা মায়ের খণ্ডিত না থাকে। নিজের মা সমান ছোট চাচির লাশটা দেখেছিল বিবস্ত্র অবস্থায় একদল হায়নাদের মাঝে। ব্যাস, 20 বছরের যুবকের শরীরে যেন সে আচারের মতো আজরাইল ভর করেছিল বলে আজরাইলের রূপ দেখে প্রতিটা হায়নার বুক কেঁপে উঠেছিল। জয়তনারা শুধু দেখেছিল হাতে তাদের বাড়ির ওই যে বড় বড় রুই কাতলা কাটার বটিটা, আর জলজল করা দুটো চোখ, যেই চোখে আগুন, যেই চোখে স্পষ্ট করে বলেছে আজ নিজে মরবে, না হয় এদের মারবে। একের পর একটা কোপ পড়েছিল এক একজনের গায়ে। সে সামনে পেছনে কিছুই দেখেনি। সে সামনে এসেছে একেই এলোপাতারি কোপ। সেই দিন সারেং বাড়ির ঘরে একের পর একটা লাশ পড়েছিল। বাকি ছিল মাত্র 3-4 জন। এরশাদের মরার ভয় ছিল না, তবে তাদের ছিল, আর বুঝেছিল একে বাগিয়ে আনা তাদের পক্ষে সম্ভব না। তাছাড়া বৃষ্টির তেজ কমে এসেছিল রাতও শেষের দিকে। গাঁও গ্রামের মানুষদের কাছে সন্ধ্যা মাঝরাত হলেও ভোর হলে ওঠে সূর্য ওঠার আগে। তাই তারাও বুঝেছিল আশেপাশে মানুষ ঠিকই সজাগ হয়ে যাবে। ব্যাস, যাওয়ার আগে এক কেরোসিন তেলের হারিকেন জয়তনের মুখ বরাবর মারল। জয়তন তখন নিস্তেজ রক্তে ভেসে যাওয়া নদীর মাঝে বসে আছে চুপচাপ। সে সরেনি, কিন্তু এরশাদ ধাক্কা দিয়ে ঠিকই সরিয়েছিল। আর সত্যি হারিকেনটা লেগেছিল তার মুখে। লাগতেই কাজটা ভেঙে চৌচির। কেরোসিনের সিটায় সে ভাঙা কাছে আগুন লাগতে সময় লাগেনি, আর লাগতেই সারেং বাড়ির ইটের প্রতিটি কোনা এরশাদের আর্তনাতে কেঁপে উঠেছিল জৈতুনও। কিভাবে টেনে উঠান পর্যন্ত নিয়েছিল তার জানা নেই। শুধু মনে আছে পাগলের মতো উঠানে কাদামাট পানি সব এরশাদের মুখে চেপে ধরেছিল। সে ধরায় তার ছটফটে কমেনি, আরও বাড়তে বাড়তে একসময় একেবারে নিস্তেজ হয়ে পড়ে যায়। নিস্তেজ হতে হাতে গায়ে হায়নাতে রক্তগুলো টিপটিপ করে পানিতে মুছে উঠোনের কাঁধে মাখামাখি হয়। জয়তন দেখে, নিশ্চুপ দেখে। দেখতে দেখতেই নরম কোমল সূর্যটা পূর্ব আকাশে উঁকি দেয়। এই যে অনেক দিন পরে আজ যেমন দেখাচ্ছে, জয়তন তার বৃদ্ধ হাতে আঙ্গুলে পানি মুছে ধীরে ধীরে উঠানের ঠিক সেই জায়গায় এসে দাঁড়ালো যেখানে অনেক দিন আগে তার দুটো মানুষ নিঃস্ব হয়ে পড়েছিল। এখানেই দাঁড়িয়ে ওই যে মেঘের শেষ সূর্যটা উঁকি দিতে দেখেছিল, সেখানে দাঁড়িয়ে আজ চোখ বন্ধ করতে আলাউদ্দিনের অনেক দিনের আগের একটা কথা তার কানে বাজতে লাগলো। কেন করলে এই পাপ সখী? দুনিয়াতে সব মোছা যায়, তবে পাপ না, সেটা ঘুরে ফিরে আসবেই। তুমি বিন্দু পরিমাণ করবে
সেটা সাগর হয়ে ফিরে আসবে। এই ফেরার শেষ নেই। পিঁড়ির পর পিঁড়ি চলে, চলতেই থাকে। আর তুমি তো করলে মহাপাপ। এই মহাপাপের ভার সইতে পারবে তো? ভোরে কোমল রোদ চোখে পড়তেই আয়না ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথা চোখের পাতা ভারী, অসম্ভব ভারী। শাহবাজের চেয়ে তার মাথার আঘাত বেশি, তাই হয়তো দুর্বলও বেশি। বেশি হলেও জ্ঞান ফেরার দিকে সেই রইল আগে। আগে হলেও তার গোলগাল মুখটাতে এক রাজ্যের ক্লান্তি, শুকনো মলিন বিষাদে ঘেরা। সেই বিষাদ ঘেরা ভারী চোখ দুটো সনের সামনে তাকালো। আর তাকাতেই শুকনো ফ্যাকাশে ঠোঁট দুটো হালকা মেলে হাসলো। বিষাদ পাকা মুখে সেই হাসিটা ঠিক যেন ভোরের অন্ধকারের সোনালি সকালের মিষ্টি রোদের মতোই আলতো, উজ্জ্বল, কোমল। সে জানতো চোখ খুলে এই মুখটাই দেখবে। এই মুখটার মানুষটার তার চেনা না, জানা না, বাস ঘন্টা দুয়েকের পরিচয়। তবুও কেন জানি দেখলেই ভরসা লাগে, ভেতরে নির্ভার লাগে। মনে হয় আশেপাশে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাথায় যখন আলতো করে হাত রাখে মনে হয় কতদিনের চেনা, আসলে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এখানে না এলে হয়তো এই জন্মে দেখাই হতো না। তবে যখন শান্তভাবে কিছু বলে, কণ্ঠে কি যেন থাকে, অন্যরকম একটা শান্তি, ভরসা আপনা আপনি জেগে ওঠে। তাই যখন কাল জ্ঞান হারানোর আগে এই মুখটা দেখলো, তখনই মনে হলো আর ভয় নেই। সারা রাত কেউ ঘুমায়নি। আম্বিয়া পাশে খালি পেটে পেয়েই শরীর এলিয়ে দিয়েছে। তার ঘুমের গভীর নিঃশ্বাস ধীরে ধীরে ভেসে আসছে। পৃথিলা বসে আছে আয়নায় বিছানার পাশে, চোখে ঘুমের ক্লান্তি ছাপ স্পষ্ট। তবে আজ আর এদের ছাড়বে না, সারাদিন দেখাবে। মাথায় আঘাত, অন্য কোনো সমস্যা যদি হয় তখনই ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত কোনো ভয় নেই, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই বাকি সবাই ফিরে যাবে। অপেক্ষাটাতে শুধু ছিল জ্ঞান ফেরার। পৃথিলা আয়নার মুখের হাসিটুকু দেখলো শান্ত চোখে। শীতের সাদা সরল প্রকৃতির মেয়ে, ভালো মন্দ বোঝার জ্ঞান এখনো হয়নি বা নেই। অনেকেই বুদ্ধি বয়সেও ছোট বাচ্চাদের মতো সরল হয়। দিন দুনিয়ার প্যাচ এরা ধরতে পারে না। একটু আদর, কোমল ভরসা দেখলেই ভুলে যায়। যেমন এই মেয়েটির কাছে সে এখন সবচেয়ে ভরসার একজন। এত এত অচেনা মানুষের মাঝে তাকেই হয়তো সবচেয়ে কাছের ভাবছে। অথচ সে নিজের ভাগ্যের চাকায় পিষে গরুমুড়ো হওয়া মতোই একজন। অবশ্য এই মেয়ের মতো এত সরল না চাইলেও তাকে কেউ ভাঙতে পারবে না। তবে এই মেয়েকে চাইলেই ভাঙা তো ভালোই, ইশারায় পুতুলের মতো নাচতেও পারবে। তাই শান্ত চোখে দেখেই বলল, তুমি কিছু কাল বলেছিলে আমায়, আমি বুঝতে পারিনি কি বলেছিলে। আয়নার মুখের ঝিলিকটুকু মলিন হলো, হতে চেয়ে চোখ নামিয়ে নিল। আসলে ভাবছিল সে কালই মারা যাবে। ভয়ে কি বলল না বলল। প্রীতিলা সেই মুখটা দেখল, তাই এই বিষয় কিছু আর জিজ্ঞেস করলো না। কথা ঘুরিয়ে বলল, মাথায় যন্ত্রণা আছে। আয়নায় আস্তে করে দুপাশে মাথা নাড়ল। প্রীতিলা উঠল। কাপড়ের রক্ত শুকিয়ে চট হয়ে আছে, সেই কাপড় ভালো করে গায়ে জড়ালো। জড়াতে জড়াতে বলল, আমি একটু পরে চলে যাব। আম্বিয়াকে দেখিয়ে বলল, উনি হয়তো থাকবেন, কোনো সমস্যা থাকলে তাকে বলো। আয়না আস্তে করে মাথা কাত করলো। প্রীতিলা দরজার কাছে গিয়ে আবারও ফিরে এলো। এসে বলল, আমি জানি বলার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই, তবু আমি কি কিছু করতে পারি? আয়না আবারও মাথা কাত করলো। করতেই প্রীতিবালা বলল, বিয়েটা তুমি করতে চাওনি, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। চাপে পড়ে করা স্বাভাবিক, তবে মিথ্যা বলে গায়ে আগুন দেওয়ার প্রয়োজন ছিল না। জয়তনারা তোমাকে মাফ করেছিল। সেখান থেকে গ্রামে ফিরলেই তুমি হয়তো আগের মতো না হলেও, তবে আস্তে আস্তে কিছুটা হলেও স্বাভাবিক জীবন ফিরতে পারতে। তবে তুমি নিজেই রাস্তা ঠিক করেছো। কেন করেছো জানতে চাইবো না। যাওয়ার জন্য সেই অধিকার প্রয়োজন সেটা আমার নেই। তবে তুমি হয়তো খেয়াল করনি, আমার ঘরে জানালা খোলা ছিল। আমি ভেতরে গিয়ে আবার জানালার পাশেই বসেছিলাম। না, আমি সেইভাবে কিছু দেখিনি, অন্ধকারে দেখার কথা না। তবে কিছুটা বোঝা যায়। অবশ্য তখন আমি কিছুই বুঝিনি। তাছাড়া সব কিছু এত তাড়াতাড়ি হলো। তবে কি জানো, অন্ধকারে চলমান কোনো কিছুতে অনুমান করে নির্দিষ্ট জায়গায় বাড়ি মারা যায় না। গেলেও বড়জোর সেটা গায়ে লাগবে। গায়ে কাঠের বাড়ি এমন আর কি। তাই স্থির হওয়ার প্রয়োজন নেই। আর ঠিক তখনই তুমি হোঁচট খেয়েছ। আয়নার চোখের মুখে স্পষ্ট ভয়। প্রীতিলা দেখল, দেখে স্বাভাবিকভাবেই এগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। একটু নিচু হয়ে ব্যান্ডেজের সাইড দিয়ে বেরিয়ে আসা চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিতে দিতে বলল, আমি জানি না সঠিক কি ভালো কি, তবে যে পরিস্থিতিতেই থাকি সেটা একমাত্র ভালো জানি। আমি তোমারটা তুমিই ভালো বলতে পারবে। তবে আয়না, অন্যায় সবসময় অন্যায়ই হয়, কারণ যাই থাকে অন্যায়কে সেই কারণ কখনো নাই করতে পারে না। আয়নার গাল গড়িয়ে চোখের পানি পড়ল। প্রীতিলা যত্ন করে সেই পানি মুছে বলল, আসি, ভালো থেকো। বলে প্রীতিলা বেরোনোর জন্য এগোলো। তখনই আজিজ এসে দরজায় দাঁড়ালো। মেয়েটার খবর রাতেই ফাতেমার কাছে পেয়েছে, তবে বুড়ো শরীরে আর কত সয়, তাই সূর্য উঁকি দিতে না দিতেই ছুটে আসলো।
কপাল, সবই কপাল। কোপা বাড়ি কি আর গ্রামের মানুষের সাথে বলে একটার পর একটা লেগেই থাকে। ফকির বাবারে তো কোলে নিয়ে বসে আছে, ঝাড়ফুঁক করে দেবে, দোষ দোষ কাটাবে তা না, বসে বসে মানুষের খোঁচানো আর ঠিক করে হাসা। মনের কথা মনে বিরক্তিতে চেপে প্রীতিলার দিকে তাকিয়ে বলল, ও তা তুমি সেই মাস্টার, জাফরের মুখে শুনলাম ভালো আছো। প্রীতিলা মাথা নাড়ল। স্কুলের এখনো টিকিটটাও দেখেনি, অথচ মাস্টার মাস্টার নামে পুরো গ্রামে ঢোল পড়ে যাচ্ছে। আশ্চর্য। সে নাড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, জি ভালো, আপনি? আমি এই গ্রামে মহাজন। আরেক পরিচয় যদি জানতে চাও তাহলে জাফরের মামাতো ভাই। আরও একটা যদি জানতে চাও তাহলে ওই যে হাসপাতালের বাইরে হাত পা ছড়িয়ে কুচকানো গেঞ্জি গায়ে যে ছেলে বসে আছে চিমুচ্ছে, তার জন্মদাতা পিতা। প্রীতিলা হালকা হাসলো। যেমন বাপ তেমন ছেলে। এই যে পর থেকে তাকে দেখে এমন ভাব করেছে যেন প্রীতিলা কাউকে খুনটুন করে ফেলেছে, শুধু প্রমাণের অভাবে চোখের সামনে এমন ঘুরতে হচ্ছে। তা না হলে নগদে শুলে চড়াতো। সে হেসে আরও কিছু বলল না, বলার মতো অবশ্য কিছুই নেই। তাই নিজের মতো বেরিয়ে জাফরের দিকে এগিয়ে গেল। তারা সবাই একসাথে ফিরবে। আজিজ এগিয়ে গেল, একবার আম্বিয়ার দিকে তাকালো। তার ঘুমেছে বেশ গাঢ় দেখেই বুঝে কোমল সুরে বলল, ভালো আছিস রে মা? আয়না মলিন মুখে মাথা নাড়ল হালকা। আজিজ সেই মলিন মুখের দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বসতে বসতে বলল, তোর চাচা মধ্যরাতে গিয়ে পায়ে পড়ে কাঁদলো। বেচারা খবর শুনি দৌড়ে এসেছিল। জন্মনাতি, মুখে আগলে তো রেখেছে। দেখা তো দূর, বড় নাতি কান বরাবর এমন একটা দিছে, সে কানে পর্দা শেষ দিয়ে একেবারে গলা ধাক্কা। তোর নাম মুখে নিলেই নাকি গর্দান শেষ। জালিম সব জালিম। এরা নিজেদের ছাড়া কাউকে চেনে না। বাপের বয়সী তারা এমন মারটাই দিতে পারলো। চাচার কথা শুনে আয়না ফুপিয়ে উঠল। আজিজ সে ফুপিয়ে ওঠা দেখে হাসলো। অবশ্য এই হাসি আগের মতোই নিজের। চোখের নিচে এক গভীর দুঃখ নিয়েই বলল, কাঁদলে কিছু হয় না রে মা। যদি হতো, তার উপরে বাবার ছায়াটাও না হয়ে গেছে, মায়েরটা ঠিক থাকতো। কই কারো দয়া হয়েছে? আয়না কাঁদতে কাঁদতেই মাথা নাড়ল। তার চোখ মুখ লাল। সেই লাল চোখ আজিজের দিকে তাকালো। আজির পরম মমতায় আয়নার মাথায় হাত রাখলো, রেখে বলল, তাহলে তুই দয়াটা কেন করলি বা? কেন দরকার ছিল বাড়িটা নিজের মাথায় নেওয়ার? আমি তো যা করেছি সব তোর জন্য। তাহলে বল, কোন জন্মের শত্রুতা আমার? শাহবাজের জ্ঞান ফিরল একটু দেরিতে। ঘড়ি কাটে তখন 7টার ঘরে সদর। তাই সকাল হতে না হতেই কোলাহল শুরু হয়েছে প্রতিদিনের নিয়মে। সেই নিয়ম কারে পৌঁছাতেই ফট করে চোখ মেলে তাকাতেই দেরি। ঝট করে উঠে বসতে দেরি হলো না এতটুকুও। আর বসেই 2 মিনিটও জিম মেরে চোখ বন্ধ করে রইল। এই বসা এমনি না, ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে মনে করতে একটু হাসলো। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা। এত বড় আঘাতের কোনো রেশ তার চোখে মুখে দেখা গেল না, বরং চোখ খুলে নিজের হাতের ক্যানোলা টেনে খুলতে বলল, কাহিনী কি? এরশাদ সাইডে বসা, ভাইয়ের কর্মকাণ্ড তার মধ্যে তেমন ভাবান্তর হলো না। নির্বিকার চিত্তে বলল, আমি কিভাবে জানবো কোথায় কোথায় কোন অকাজ করে রেখেছিস কে জানে। এই বিয়ে ছাড়া বর্তমানে আর কোনো অকাজ আমি করিনি, না করলে তো ভালোই। তা ঠিক, তবে কোন চিন্তা না করে শাহবাজ ঠিক করে ফেলল। আর একবার হাতে পাই, কথায় আছে না, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আমিও বাড়ি বদলে বাড়ি দেব, তবে একটু যত্ন করে। সে দিয়েছে কাঠ, আর আমি দেব লোহার রডের দিয়ে। এটা আমার উপরে ছেড়ে দে। কেন? মাথা তোমার ফেটেছে? এটা শুধু মাথার কাহিনী না তো কোন কাহিনী? যে শাহবাজের মাথা ফাটাইল শুভযাত্রা হবে? এরশাদ উত্তর দিল না। শাহবাজ উত্তরে আশাও করল না। সে নিজের মতো বলে উঠে বেরিয়ে যাওয়ার জন্য এগোলো। এরশাদ দেখে বলল, আজকে থাকতে হবে। শাহবাজ নিজের মতো বেরোতে বলল, থাকতে হলেও থাকা নিষেধ করেছে কে? বলেই বেরিয়ে অবশ্য বেশি দূর যেতে পারল না। তার পাশেই কেবিনেই আয়না। দরজার সামনে দিয়ে এগোতেই থামলো, থেমে ঘাড়কাত করে তাকালো। আয়না অবশ্য বুঝতে পারল না, এক মাথা ভার, চোখ ভার। তার মধ্যে কেঁদেছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই চোখ মুখ কুচকে বন্ধ করে শুয়ে আছে। ফর্সা মুখে হালকা গোলাপি পাতলা ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। শাহবাজ বেশ কিছুক্ষণ একই ধারে তাকিয়ে রইল। এরশাদ তার পিছনে দিয়ে স্বাভাবিকভাবে যেতে যেতে বলল, তোরা দুই চেলা কালাম আর আম্বিয়া রইল, চুপচাপ জায়গা মতো গিয়ে বস। আমরা সবাই এখন ফিরেছি, আবার বিকেলে আসবো। এরশাদ কণ্ঠ শুনে আয়না চোখ খুলতেই চোখের সামনে শাহবাজের মুখটা দেখে একটা ঢোক গিলে আস্তে করে অন্য পাশে মুখ ফিরিয়ে নিল। শাহবাজ তখনই ট্রেনের সেই রাতের মতো 2 আঙ্গুল একটা চুটকি বাঁচালো। আয়নার সাথে সাথে আবারও তাকালো। এবার অবশ্য চোখ ফেরানোর আর সাহস হলো না।
তবে চোখের মুখের করুণ দশা স্পষ্ট ফুটে উঠল। আর শাহবাজ তো দেখে ঠোঁট টিপে হাসলো। হেসে এরশাদের উদ্দেশ্যে গড়ে চলিয়ে বলল, কোনো দরকার নেই আসার। শাহবাজের সব কাজের জন্য শাহবাজ একাই যথেষ্ট। সদর পেরিয়ে ভ্যানগুলো যখন মেঠো পথ গলিয়ে ধানক্ষেতের পাশ ঘেঁষে আঁকাবাঁকা পথ নিজ ছন্দে এগিয়ে যাচ্ছে, তখনও সকালে রোদটা কোমল নরম, সূর্য তার তেজ এখনো পুরোপুরি তোলেনি। তার সাথে গাছগোছালিও ছায়া, বাতাসে ধানের গন্ধের সাথে অচেনা একটা নীরব সুর। সেই সুরের ছন্দে গা ভাসিয়ে পৃথিলা বসেছে সাইডে পা ঝুলিয়ে। কোনো কারণে আজ মনটা ফুরফুরে লাগছে, অনেক দিন পরই লাগছে। অবশ্য হওয়ার কোনো কারণ নেই। নাকি এই যে স্নিগ্ধ কোমল প্রকৃতির রূপ, এই রূপের প্রভাব? হয়তো প্রকৃতি একটা প্রভাব না চাইতো মানুষের উপরে থাকে। তাই তো ঝুম বৃষ্টি দেখলে ময়ূরের মতো পেখম মেলাতে ইচ্ছে করে, যাতে দোষ না দেখলে গুনগুন করে গাইতে ইচ্ছে করে। বিষণ্ণ বিকেলে কোনো কারণ ছাড়াই মন উদাস হয়ে বসে। তখনই এক ঝাঁকি লাগলো, পৃথিলা কিছুটা আটকে উঠল। তার চেয়েও আটকে উঠল জাফর। পৃথিলাকে কেন জানি হাসি পেয়ে গেল। এই মানুষটা বসেছে তার পাশেই। প্রথমে অবশ্য কথা ছিল না, কথা ছিল ইমরান ভাইয়ের সাথে এক ভ্যানে যাবে। তবে যখন এইভাবে পা ঝুলিয়ে বসলো, এই মানুষটার সাথে সাথে এগিয়ে চিন্তিত সুরে বলল, তাল সামলাতে পারবে মা? পা তুলে বসো। এই মানুষটা কোনো কারণে তাকে নিয়ে খুব চিন্তিত। মা ডাক্তার ডেকেও যেন কেমন করে। পৃথিলার অস্বস্তি হয়, অবশ্য কোনো কারণ নেই। এই তার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের কাছ থেকে এমন সম্বন্ধ পেয়েছে, তবুও এই মানুষটার ডাকে কিছু একটা আছে। তবে ধরতে পারল না, অবশ্য বুঝতেও সে দেয় না, তাই তখনও দেয়নি। বরং হালকা হেসে বলল, সমস্যা নেই। মানুষটা তাও নিশ্চিত হতে পারেনি, তাই পৃথিলার ভানে উঠে বসেছে এমনভাবে পড়ার আগে যেন ধরতে পারে। সে নিজের হাসি দমিয়ে বলল, আপনার ছেলে মেয়ে নেই? জাফর পৃথিলার দিকে নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, না নেই। আমি দুঃখিত, আমি অনুমতি না নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি। জাফর হাসলো, হেসে একটু আরাম করে বসলো। মেয়েটা এমনভাবে বসলো তার ভয় করেছে। ভ্যানওয়ালাকে অবশ্য বলেছে সময় লাগুক, তবে আস্তে আস্তে যা। তবুও রাস্তা তো ভালো না। তাও ভালো, এখনো মেঘ বৃষ্টি শুরু হয়নি। তখন অবস্থা যা হয় তা বলার মতো না। চেয়ারম্যান মেম্বার ধীরে ধীরে ইটের রাস্তা করেছে, তবুও গ্রামের রাস্তা তো গ্রামেরই। সব বসেই বলল, দুঃখিত, হওয়ার কিছুই নেই। এটা সামান্য কৌতূহলী। একটা জায়গায় নতুন এসেছো, থেকেছো, আশেপাশে মানুষের ব্যাপারে কৌতূহল হবে, এটাই তো স্বাভাবিক। জাফর সহজভাবে বলল। কথা বলায় পৃথিলার ভালো লাগলো, তাই হালকা হেসে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই পারো। একটা কেন, তোমার যা যা কৌতূহল আছে সব জিজ্ঞেস করতে পারো। এমনি তো দুটো মানুষ চুপচাপ বসে যাচ্ছিলাম, ভালো লাগছিল না। তার আগে তুমি একটু পিছিয়ে বসো তো মা, আমার ভয় করছে। পৃথিলা এবার হেসে ফেললো, না খিলখিল না, মার্জিত মাপা হাসি। তবুও সেই হাসি যেন এই কোমল আলোতেই আলাদা আলো ছড়ালো তার চোখে মুখে। আর এই আলোতেই ঠিক তাদের সামনের ভ্যান থেকে এর সাথেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ফরহাদ হাত পা ছড়িয়ে ভ্যানে শুয়ে আছে। লম্বা মানুষ, পা দুটো ঝুলছে। সেও পৃথিলার হাসি দেখল, অবশ্য তার চোখে মুগ্ধতা নেই। সে চোখ মুখ কুচকে বলল, এই আবার হাসতেও জানি? এর সাথে দৃষ্টি পৃথিলার উপরে, কেন জানি তাকালে চোখ সরাতে পারি না। কিছু একটা অদৃশ্য টান তাকে আটকে রাখে, তাই চোখ রেখে বলল, সেটা তুইও জানিস না। ফরহাদ গাল চুলকে আবারও সোজা হয়ে শুল। শুতে শুতে বলল, তোর অতি গুণধর বিদ্যাধর বোনের জন্য একে রেখে ফেল। দেখে বোঝা যায় বিদ্যার জাহাজ। দুই জাহাজের বনিমনা খুব ভালো হবে। আমার তারা আর হচ্ছে না, মাত্র তো এলো, দেখা যাক কি হয়। তোর কি হবে জানি না, তবে এই কচুর মুখের সাথে আমার প্রতিদিন দেখা হবে, এটা ভেবেই তো আমার চুলকানি হচ্ছে। এরশাদ বিস্ময় চোখে ফরহাদের দিকে তাকালো, তাকে বলল, কচুরমুখী? হ্যাঁ। এরশাদ হেসে ফেলল। তখনই পিথিলাদের ভ্যান একটু ঝাঁকুনি খেলো। এবড়ো থেবড়ো রাস্তা, তার মধ্যে ভ্যানওয়ালাও দিয়েছে এক টান। পৃথিলা জাফর তো ভালোই, এরশাদের নিজেরই আটকে উঠতেই হাসি হাসি মুখটা চোখের পলকে অন্ধকার হলো। আর হতেই ভ্যানওয়ালাকে একটা ধমক দিল। শুনছান রাস্তায় এই ধমকটা বজ্রপাতের মতো সবার কানে বাজলো। আর বাজতে শুধু ভ্যানওয়ালা তো ভালোই, বাকি সবাইও চমকে উঠল। পূর্ব আকাশে আজকে সূর্য উঁকি দিয়েছে আর 5-10টা দিনের মতোই। মিঠাপুকুর গ্রামের সময়ের ঘড়ি খটখট করে চলেছে নিজ ছন্দে। সেই ছন্দে ছন্দ পতন হয়েছে একমাত্র সারেং বাড়িতে। সকালে উঠেই খোয়ার থেকে 4টা রাতা মুরগি জবাই হয়েছে। বড় হাঁড়িতে গরুর দুধের পায়েস রান্না হচ্ছে। সোনামুকুর ডালের গন্ধে পাড়ে মোমো করেছে। এলাকার সবচেয়ে নামকরা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে কাঁচা রসগোল্লা আর নরম পাকের সন্দেশ। আর সবচেয়ে বড় কথা, উঠানে পাতা হয়েছে চন্দন কাঠের করু কাজ করা পিঁড়ি। এই পিঁড়িতে পা রেখেই জয়তুন সারেং বাড়িতে পা রেখেছিল।
রেখেছি জোসুনা, বড় বউ মরিয়ম, আর আজ রাখবে সারেং বাড়ির প্রথম নাত বউ। তাই তো সারেং বাড়ির বাতাসে আজ বলতে গেলে কিছুটা উৎসবের আমেজ। বিশাল বাড়িটার কোণে যেন ভিন্নতার সুর গলা ছেড়ে গাইছে। শেষবার এমন গেয়েছিল জাফরের বিয়ের পর, তারপর আর এই বাড়িটা সুখের ছন্দ মেলেনি। তাই সুযোগে যখন ভাগ্য নিতে আবার ফিরে এসেছে, জয়তুন ফিরিয়ে দিবে কেন? তাছাড়া তার আবার একটাই নীতি, যে তাকে দুহাত ভরে দেবে সেও তাকে মন উজাড় করে দেবে। তাই তো সে আয়নামতিকে ঘরে তুলবে না বলে ঘোষণা দিয়েছিল। আজ তার জন্যই নিজ আদেশে সব আয়োজন করেছে। করবেই না কেন? তার নাতির সামনে যে এই মেয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে, ব্যাস জৈতুনের মনটা তাই সেখানেই গলে গেল।